প্রিয় দর্শক, এশিয়া পোস্টের নিয়মিত আয়োজন আলাপনের আজকের পর্বে সকলকে স্বাগত। আজ আমাদের সাথে অতিথি হিসেবে আছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম। 5ই আগস্ট পরবর্তী রাজনৈতিক পরিস্থিতিতে ছাত্র রাজনীতি, বিশেষ করে ইসলামী ছাত্র শিবিরের অবস্থান এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে জনমনে নানা কৌতূহল এবং আলোচনা আছে। আজ আমরা কথা বলতে চাই ছাত্র রাজনীতির বর্তমান প্রেক্ষাপট, আদর্শিক অবস্থান এবং আগামীর বাংলাদেশ নিয়ে। জনাব নুরুল ইসলাম সাদ্দাম, স্বাগত আপনাকে এশিয়া পোস্টের আজকের আয়োজনে। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আপনার মাধ্যমে এশিয়া পোস্টের সকল দর্শকদেরকে আন্তরিক সালাম, অভিনন্দন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। 5ই আগস্টের আগে, অর্থাৎ গণ অভ্যুত্থানের আগে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির অনেকটাই গুপ্ত সুপ্ত রাজনীতি, নানা রকম কথাই বলা হয়। মূলত প্রকাশ্যে রাজনীতিটা সেভাবে আপনারা করতে পারেননি বা করেননি, এখন করছেন। এই দুইটা সময়ের পার্থক্য কিভাবে দেখছেন? আমাদের মূলত 5 আগস্টের আগেও সাংগঠনিক কার্যক্রম যেভাবে চলতো, 5 আগস্টের পরে সেগুলো একই রকম স্টাইলেই চলছে। এবং এমন হয়নি যে 5 আগস্টের পূর্বে আমরা এই প্রোগ্রামগুলো করতাম না, 5 আগস্টের পরে আমরা সুযোগ পেয়ে সেগুলো করছি। হতে পারে যে 5 আগস্টের আগে যেগুলো করা হয়েছে এগুলো মিডিয়া এক্সপোজারটা ছিল না, এবং কোনো মিডিয়া আমাদেরকে কখনো ডাকতো না, আমাদের নিউজ কাভারেজ দিত না। যেমনিভাবে এখন আবার মিডিয়াগুলো আওয়ামী থেকে বিএমপি হয়ে গিয়েছে এবং আমাদের কোনো নিউজগুলো এখন আবার রিসেন্টলি তারা কাভার দিচ্ছে না। 5 আগস্টের পরে তারা বেশ আমাদের সাথে সখ্যতা, সুবিধাবাদী যে পজিশনটা সেটা তারা গ্রহণ করেছে। এখনো পর্যন্ত আমাদের বড় বড় ইভেন্টগুলো হচ্ছে। 5 আগস্টের পরে কিছু কিছু ইভেন্ট মিডিয়াগুলো কাভারেজ দিলেও এখন আবার টোটালি ব্ল্যাক আউট করে দিয়েছে, হয়তো বিএমপি বা কারো ইন্ধনের কারণে সেটা করেছে। তা আমাদের কার্যক্রমগুলো আপনি যদি আমাদের ফেসবুক বা হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেল অথবা টুইটার মানে এক্স হ্যান্ডেল যেটা, অথবা ইনস্টাগ্রাম, এগুলো ফলো করেন তাহলে দেখবেন আওয়ামী লীগের 15 বছরেও আমাদের যে কোনো ইস্যুতেই আমরা মিছিল করেছি, আমরা রাজপথে থেকেছি। হয়তো প্রতিটা মিছিলে গ্রেপ্তারের পরিমাণ অনেক বেশি ছিল, এবং বিভিন্ন দিবসকে কেন্দ্র করে, সেটা আমরা 16ই ডিসেম্বর হোক, 26শে মার্চ হোক, এই জাতীয় দিবসগুলোকে কেন্দ্র করে সারা দেশেই আমরা সরব উপস্থিতি এবং মাঠে প্রোগ্রাম করতাম। এবং ওই সময়ের মিছিলগুলোতেও আমরা এত বাধা বিপত্তির পরেও উপস্থিতির পরিমাণ এখন যেভাবে দেখছেন ঠিক তার সেরকম পরিস্থিতিই ছিল। অর্থাৎ সংগঠনের কার্যক্রমগুলো আমরা সবসময়ের জন্যই ওপেনলি করার চেষ্টা করেছি। কোশ্চেনটা আসছে হচ্ছে ক্যাম্পাসে তো আসলে ছাত্র দলও কাজ করতে পারেনি, অন্য কোনো ইসলামিক ছাত্র সংগঠন কাজ করতে পারেনি। ছাত্রলীগ একচেটিয়া সেখানে আধিপত্য বিস্তার করেছে এবং কেউ কাজ করতে গেলেই তাদের উপর আক্রমণ করেছে। প্রাথমিক পর্যায়ে ইসলামী ছাত্র শিবির তো সব জায়গায় কাজ করেছে। 9 সালে আওয়ামী লীগ আসার পরে 13 সাল পর্যন্ত ক্যাম্পাসে আমরা কাজ করেছি। তারপরেও কিন্তু ওই সময় আপনারা এখন যেভাবে অবাধে রাজনীতি করতে পারছেন সেইটা করতে পারেননি। মানে আমার প্রশ্নটা হচ্ছে পার্থক্যটা কিভাবে উপভোগ করছেন? ক্যাম্পাসে তো ওই যে আমি এইটাই পয়েন্টে আসছিলাম যে ছাত্র সংগঠনগুলো ক্যাম্পাসে যেভাবে থাকা উচিত ছিল, ইসলামী ছাত্র শিবিরের ক্ষেত্রে সেটাকে একটা পরিবেশ পরিষদ গঠন করে নিষিদ্ধ করে রাখা হয়েছে অন কাইন্ডস অফ। এবং ক্যাম্পাস থেকে আমাদেরকে ধরলে আমাদেরকে সারা রাত নির্যাতন করছে। একই অবস্থা ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী ইউনিভার্সিটিতে, প্রতিটা ইউনিভার্সিটিতে যখন এমন সিচুয়েশন আমাদেরকে করে ফেলা হয়েছিল, যখন ক্যাম্পাসে আমাদেরকে কেউ মারলে, পাখি মারলে বিচার হতো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে, কিন্তু আমাদের ছাত্র শিবিরের কাউকে হত্যা করলে তার কোনো বিচার নাই। ছাত্র দল আতাত করে একটা স্কোপ পেয়ে যাচ্ছে, কিন্তু ছাত্র শিবিরকে কোনোভাবেই সরকার স্কোপ দিতে রাজি না, এবং আমাদের হত্যাযোগ্য করে ফেলা হচ্ছে, গুম করে ফেলা হচ্ছে। নেতাকর্মীর নামে আমাদের কেন্দ্রীয় সভাপতি সাবেক যারা ছিল, এরা কেন্দ্রীয় সভাপতি হলে চিন্তা করতো যে কয়শো মামলার আসামি হবে, এবং টানা রিমান্ডে 50-60 দিন করে রিমান্ডে গ্রেপ্তার করার পরে অকথ্য নির্যাতন করা হতো। আমাদের সাবেক কেন্দ্রীয় সভাপতিদেরকেও ছাড় দেওয়া হতো না, আর লোকাল লেভেলের জনশক্তিরা তো আছেই। এরপরেও ক্যাম্পাসে ভিজিবল থাকাটা ইম্পসিবল ছিল, একেবারেই সম্ভব ছিল না। তখন আমাদের পলিসি ছিল যারা ক্যাম্পাসে ভর্তি হবে, ক্যাম্পাসে থাকাকালীন সময় ভিজিবল প্রোগ্রাম যেহেতু করা সম্ভব না, ছাত্রজীবন কন্টিনিউ করার জন্য আমরা অ্যাক্টিভিজম হচ্ছে ক্যাম্পাসের বাইরে করতাম, এবং সবাই হচ্ছে সামহাউ মিছিল মিটিংয়ে ক্যাম্পাসের বাইরে রাজপথে আমরা অংশগ্রহণ করতাম, এবং প্রতিটা মিছিলেই আমাদের অংশগ্রহণ ছিল। 5 আগস্টের পরে সিনারিওটা তো ভিন্ন হয়ে গেল, এবং স্টুডেন্টদের স্পেয়ারে আমরা আসলাম। আমাদের যে কার্যক্রমগুলো নর্মালি প্রতিষ্ঠার পর থেকে করতাম সেগুলো স্টুডেন্টের সামনে, মিডিয়ার সামনে আমরা নিয়ে আসলাম। তখন স্টুডেন্টরা এটা আমাদেরকে অ্যাকসেপ্ট করলো, এবং আমাদের নামে যে মিথ্যা বয়ান, রক কাটার মিথ্যা বয়ান, তারপরে জঙ্গি সন্ত্রাসী, এই মিথ্যা বয়ানগুলো দেওয়া হতো, স্টুডেন্টরা তখন আর বিশ্বাস করলো না। কারণ আমাদের সাথে তো, আমার ক্লাসমেটদের সাথে, আমার বন্ধু বান্ধবের সাথে আমার ওঠা বসা, সে আমাকে খুব ভালোভাবে চিনে, আমি কেমন, সুতরাং আমি কেমন সেভাবেই সে ছাত্র শিবিরকে কনসিডার করছে। এবং আলটিমেটলি ইসলামী ছাত্র শিবিরের যে আইডিওলজিগুলো, এগুলো আমরা স্টুডেন্টদের সামনে 1.5 বছরে উপস্থাপন করতে পেরেছি, যেটা আগে আমাদেরকে করতে দেওয়া হতো না। তার ফলশ্রুতি আপনারা দেখেছেন
প্রতিটা ক্যাম্পাসে ছাত্র সংসদ নির্বাচনে নিরঙ্কুশ ইসলামী ছাত্র শিবিরের বিজয়। এখানে তো ইসলামী ছাত্র শিবির কোনো পেশি শক্তি খাটায়নি, অর্থের ছড়াছড়ি নাই, ক্ষমতার প্রভাব দাপট আমরা এখানে দেখাইনি, কারো গায়ে আমরা একটা চুল পরিমাণ একটা আসরও করিনি। তাহলে স্টুডেন্টরা এত ম্যান্ডেট আমাদেরকে কেন দিল? আবার শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সর্বশেষ ছাত্রদল তো ইলেকশন চাই নাই, এবং একটা পর্যায়ে গিয়ে নির্বাচনের একদিন আগে তারা মব ক্রিয়েট করলো, ইলেকশন কমিশন ঘেরাও করলো, হাইকোর্টে রিট করলো, সকল আইনজীবী পিএমপির একসাথে হয়ে এর পক্ষে রায় দিতে বাধ্য করলো এবং ইলেকশন 3 সপ্তাহের জন্য স্টে করলো। এখন তো বিএমপি ক্ষমতায়, এখন ছাত্র সংসদ দিতে সমস্যা কি? তার ভালো কাজগুলো সে জাতির সামনে দেখাক। কিন্তু ছাত্র শিবিরকে আলটিমেটলি চ্যালেঞ্জ করার মতো যোগ্যতা বা অবস্থান এখন ক্যাম্পাসে ছাত্র দলের হয় নাই, যার ফলে তারা এই ডেমোক্রেসির এই স্বাভাবিক চর্চা ক্যাম্পাসে এটা আসলে তারা চায় না। ছাত্র শিবিরকে তারা ভিন্নভাবে ন্যারেটিভ দাঁড় করায়, ভিন্নভাবে কথা বলার চেষ্টা করে, গুপ্ত গুপ্ত তারা বলতেছে। আলটিমেটলি গুপ্ত গুপ্ত যদি ছাত্ররা বিশ্বাসী করতো তাহলে তো ছাত্র সংসদগুলোতে ছাত্র শিবিরের উপরে আস্থা রাখতো না, এবং আমাদেরকে ভোট দিয়েছে, আমাদেরকে তারা চিনছে, আমরা তাদের সাথে ছিলাম ক্যাম্পাসগুলোতে, যার ফলশ্রুতিতে শিক্ষার্থীরা আমাদের উপর আস্থা রেখেছে। এখন তাদের বস্তা পচা ন্যারেটিভের আগেও তারা করেছে, যার ফলে তারাই বিপর্যস্ত হয়েছে। অর্থাৎ আপনাদেরকে যে গুপ্ত বলা হয়, আপনারা এটাকে গুপ্ত বলতে নারাজ, বরং ন্যারেটিভ বলছেন। আমার প্রশ্ন হচ্ছে, জুলাই গণ অভ্যুত্থানে আপনাদের অবস্থান নিয়েও কিন্তু নানা রকম প্রশ্ন আছে। আসলে জুলাই গণ অভ্যুত্থানে আপনাদের ভূমিকাটা নিয়ে কি বলবেন? ভূমিকা নিয়ে আমরা শুরু থেকেই বলেছি, এটা ছাত্র জনতার একটা স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এই বিপ্লবটা হয়েছে। সেখানে ইসলামী ছাত্র শিবির পার্টিসিপেন্ট করেছে। হয়তো পলিসির টেবিলে ইসলামী ছাত্র শিবিরের কন্ট্রিবিউশন ছিল, এবং স্টুডেন্টদের সাথে থেকে রাজপথে আমরা আন্দোলনে কোথাও লিডিং দেওয়া হয়েছে, কোথাও পলিসি মেকিং করা হয়েছে, কোথাও আমরা হেল্প করেছি। আলটিমেটলি ইসলামী ছাত্র শিবিরের যতটুকু কন্ট্রিবিউশন, আমরা এখনো পর্যন্ত জুলাই ছাত্র শিবিরের কয়জন শহীদ হয়েছে আমরা তো এটাও এখনো পর্যন্ত বলি নাই যে আমার শহীদের সংখ্যা এত। আমি মনে করছি যে 1500 বা 1400 মানুষ শাহাদাত বরণ করেছে, এরা সবাই হচ্ছে এই জুলাই বিপ্লবী, এবং সবাইকে ইসলামী ছাত্র শিবির ধারণ করছে। সেটা শহীদ আলী রায়হান হোক, ওয়াসিম হোক, মুগ্ধ হোক, অথবা আবু সাইদ হোক, এখানে ছাত্র শিবিরের ভূমিকাটা নিয়ে বলবেন। ইসলামী ছাত্র শিবিরের ভূমিকাটা আমরা বলতে নারাজ, এটা মানুষই বলছে, এবং আমরা বলছি যে আমরা যাদের সাথে ছিলাম তারাই বলুক আমরা কোথায় ছিলাম। ওনাদের কাছে প্রমাণ দিয়ে তো আমাদের আন্দোলন করার কোনো প্রয়োজন নাই। আর এটা আমার প্রয়োজনীয়তাও বা কি, তাকে আমার স্যাটিসফাই করতে হবে কেন? আমার দায়বদ্ধতা হচ্ছে ছাত্রদের কাছে, আমার দায়বদ্ধতা হচ্ছে জনগণের কাছে। তো আমি কতটুকু করেছি এগুলো জনগণই আমাকে অ্যাপ্রিসিয়েট করছে, জনগণই আমাকে রিকগনিশন দিচ্ছে। তো সেটা রাজনৈতিকভাবে বিএমপি বা ছাত্র দলের এই রিকগনিশনের কোনো প্রয়োজনীয়তা পার্সোনালি আমরা মনে করছি না। ইসলামী ছাত্র শিবির আমি বললাম কন্ট্রিবিউশনের একেবারে টেবিল থেকে শুরু করে পলিসি মেকিং থেকে শুরু করে রুট লেভেল পর্যন্ত সব জায়গায় ইসলামী ছাত্র শিবিরের কন্ট্রিবিউশন ছিল। এটা মানুষ দেখেছে, ছাত্ররা এমনি এমনি আমাদের উপর আস্থা রাখে নাই। সামনে আমি উত্তরায় বিএনএস সেন্টারের সামনে ছিলাম, সেখানে প্রাইভেট ইউনিভার্সিটির স্টুডেন্টরা আমাদের চিনতো, তারা আমাদেরকে বলতো যে আপনারা সামনে থাকেন, তাইলে আমরা সাহস পাই, আপনারা সামনে থাকেন, বাকিটুকু দেখেন আমরা করতেছি। হ্যাঁ, সেখানে হয়তো আমাদের পার্টিসিপেশন ইসলামী ছাত্র শিবিরের হয়তো 5%, 7%, বাকি 90% ছিল সাধারণ মানুষ। এই মানুষগুলো একসাথে হয়েই এই ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছে, আমরা তাদের সাথে ছিলাম। কি আহত হলে তার চিকিৎসা সেবা প্রদান করা, এজন্য আহতরা আমাদের রিকগনিশনটা দেয়। আপনাদের যখন চ্যালেঞ্জ ছোড়া হয় যে ছবি নাই, তাহলে কি ছবি থাকা জরুরি? ওই সময় ছবির রাজনীতি ইসলামী ছাত্র শিবির টোটালি করতো না, এবং ইসলামী ছাত্র শিবির এই অভ্যুত্থানে ছবির ক্রেডিট নেওয়া এগুলো ছাত্র দলের ক্ষেত্রে হয়। তার নেতাকে ছবি দেখাইতে হয়, এরপরে তার পদ নিতে হয়, কারণ সে লেজুর ভিত্তি রাজনীতি করে, এবং তার রাজনীতিটা টিকেই আছে হচ্ছে ছবির রাজনীতির উপরে। সে দেখবেন একটা কলমও যদি কাউকে বিতরণ করে, সেটারও ছবি তুলে তার পোস্ট দিতে হয় যে আমি কিছু করছি, নাহলে তার পদ আসে না। ইসলামী ছাত্র শিবিরের কার্যত এই ছবির রাজনীতি করতে হয় না, কারণ ছাত্র শিবিরের ছবির রাজনীতি করে কোনো পদ পাওয়া যায় না, এজন্য তাদের মাথার ভিতরে ঢুকছে ছবির রাজনীতি। ইসলামী ছাত্র শিবির আসলে কতটুকু ফাংশনাল করলো সেই বিষয়টা নিয়েই ইসলামী ছাত্র শিবির চিন্তা করে। আপনারা এখনকার ছাত্র রাজনীতির কথা বলছেন, আবার কিছুক্ষণ আগে বলছিলেন বিগত সময়ের যে আপনাদের উপর পরিস্থিতিটা গেছে, পার করেছেন। এই যে পট পরিবর্তনের পরের এখনকার ছাত্র রাজনীতির পরিবেশ বাংলাদেশে কেমন দেখছেন? এখন পর্যন্ত আমাদের কাছে যতটুকু মনে হচ্ছে যথেষ্ট সহনশীল পর্যায়ে ক্যাম্পাস রাজনীতিগুলো চলছে, এবং কিছু জায়গায় বিচ্ছিন্ন ঘটনা ঘটছে। কিছুদিন আগে তারা বাংলা কলেজ, তিতুমির কলেজ, মিরপুর কলেজ, বিভিন্ন জায়গায় তারা এই অতর্কিত হামলার ঘটনাগুলো ঘটাচ্ছে। ইসলামী ছাত্র শিবির এখন পর্যন্ত বিচ্ছিন্ন এই কয়েকটা ঘটনার ক্ষেত্রে সহনশীল ভূমিকা রাখছে, এবং ক্যাম্পাসে চেষ্টা করছে প্রশাসনের সাথেই মিলেমিশে এই ক্যাম্পাসে একটা স্থিতিশীল অবস্থা বিরাজমান যাতে থাকে।
আমার ধারণা এই জিনিসটা কন্টিনিউ করবে এবং বর্তমান ছাত্র দলের যারা নেতৃবৃন্দ আছে তাদের যদি সুবুদ্ধির উদয় হয়, বোধোদয় হয়, হতে পারে এজ গ্যাপের কারণে এত চিন্তা তারা করতে পারে না, এরপরও আমার মনে হয় যে তাদের বোধোদয় হওয়া উচিত। বর্তমান রাজনীতি, গেস্ট রুম, গণরুম কালচার, এগুলো আর বাংলাদেশের পলিটিক্সে আর চলবে না। স্টুডেন্ট রাজনীতি এখন স্টুডেন্টের কল্যাণের জন্যই করতে হবে। যে যত বেশি স্টুডেন্ট অ্যাফিলিয়েটেড অ্যাক্টিভিটিস করতে পারবে ক্যাম্পাসে, স্টুডেন্টরা তাদেরকেই অ্যাকসেপ্ট করবে এবং এর এগেনস্টে যারা চাঁদাবাজি, দখলদারিত্ব, টেম্পো স্ট্যান্ড দখল অথবা নানা ধরনের ছাত্র রাজনীতির পদ নিয়ে বিভিন্ন জায়গায় অর্থ উপার্জনের মেশিন হিসেবে এটাকে কাজে লাগাবে, তারা পরিত্যাজ্য হবে। এবং তাদের কাছে আমরা বারবার আহ্বান জানিয়েছি যে আপনাদের প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের দিকে একটু তাকান, কী কমিটি আপনারা দিয়ে রাখছেন। যে কমিটিগুলো, আমি তো বিভিন্ন ক্যাম্পাসে গিয়ে একটু খোঁজ খবর নিচ্ছি যে এখানে কারা আসলে অন্য অন্য দলের দায়িত্ব পালন করছে, তাদের অবস্থান কি। আপনি একটু অনুসন্ধানী রিপোর্ট আপনাদের প্রতিষ্ঠান বা এই নিউজের মাধ্যমে করবেন যে কোন ক্যাম্পাসে ছাত্র দলের এজ স্ট্রাকচারটা কত সভাপতির। দেখবেন কোনোটাই 35-40-এর নিচে না, ছেলে মেয়ে হয়ে গিয়েছে, একবারে চুল পেকে গিয়েছে, কিন্তু তারা এখনো পর্যন্ত ওই বিশ্ববিদ্যালয়ে ওই মহানগর সভাপতি হয়ে বসে আছে। আচ্ছা, এটা তো ছাত্র রাজনীতির গুণগত জায়গা থেকে ওরা ওই পুরাতন বন্দোবস্তের মধ্যে আছে, কিন্তু জেনারেশন জেড, যেটা নতুন জেনারেশন যে ধরনের রাজনীতি পলিটিক্সটা চায়, ওই পলিটিক্সে তারা ইউজ টু হতে পারছে না। তারা চিন্তা করে পলিটিক্স করলে পকেট ভরবে, কিন্তু ইসলামী ছাত্র শিবির পলিটিক্সটা করে হচ্ছে দেয়ার জন্য। তো যখন দেয়ার জন্য আমরা করছি, তখন স্টুডেন্টের পালসটা অন্যরকম, পারসেপশনটা অন্যরকম তৈরি হচ্ছে। আর তারা যখন নেয়ার জন্য পলিটিক্সটা করছে, নেতাকে খুশি করার জন্য পলিটিক্সটা করছে, তখন তাদের সকল কার্যক্রমগুলো এগেইনস্ট স্টুডেন্ট। তো এইটা আপনি যে বয়সের বিষয়টা বললেন, এটা নিয়ে কিন্তু যারা ছাত্র দলের নেতারা আছেন তারা কিন্তু অভিযোগ তুলে থাকেন যে আপনাদের বট বাহিনী, তারা তাদের ভাষায় আপনাদের বট বাহিনীর কাজটাই হচ্ছে তাদের বয়স নিয়ে প্রশ্ন করা। তো আসলেই কি আপনাদের বট বাহিনী তাদের বয়স নিয়ে কি রাজনীতি করে? আপনার কাছে যদি বলি, আপনার এখন বয়স কত, বা ছাত্র দলের আগামী দিনে যারা নেতৃত্বে আসবেন বা এখন যারা নেতৃত্বে আছেন তাদের বয়সের সাথে আপনার বয়সের কি পার্থক্য আছে? আপনাদের বয়স নিয়ে কেন প্রশ্ন তোলা হয় না? দেখেন, আমি জিনিসটা হচ্ছে টু দ্য পয়েন্টে কথা, একজন একজন ধরে ধরে কথা বলাটা সমীচীন হবে না এখানে, এবং সেটা আসলে রাজনৈতিক কালচারের সাথেও যাবে না। আমি টোটাল স্ট্রাকচারের ব্যাপারগুলো বলছি, স্ট্রাকচারটা কেমন হওয়া উচিত। ইসলামী ছাত্র শিবিরের বিশ্ববিদ্যালয়ের স্ট্রাকচারগুলো অথবা একটা উপশাখা, থানা, আমাদের তো এক একটা স্টেজ আছে, ছাত্র দলেরও আছে বা ছাত্র শক্তিরও আছে। এই এজের স্ট্রাকচারটা আপনারা দেখলে এটা সহজেই বুঝতে পারবেন। আমাদের বিশ্ববিদ্যালয়ের স্ট্রাকচারটা টু সাম এক্সটেন্ট মাস্টার্স চলে অথবা মাস্টার্স শেষ, এই এজের মধ্যেই আমরা রাখি এবং প্রতি বছর আমাদের সেট আপ চেঞ্জ হয়। কিন্তু কোনো একটা ছাত্র সংগঠনের আপনারা দেখবেন 10 বছর ধরে একজন বা 15 বছর ধরে একজনই দায়িত্ব পালন করছে, তাদের স্ট্রাকচারে গঠনমূলক কোনো পরিবর্তন হচ্ছে না, গুণগত কোনো পরিবর্তন হচ্ছে না। ছাত্র রাজনীতির ওই পরিবর্তনের জায়গাটা আমি বলছি, আমি টু দ্য পয়েন্টে কোনো ব্যক্তির এজ স্ট্রাকচার নিয়ে কথা বলছি না। এখন ইসলামী ছাত্র শিবির ক্যাডার ভিত্তিক ছাত্র সংগঠন, এই ছাত্র সংগঠন হচ্ছে হঠাৎ করে কোনো নেতার সিগনেচারে রাতের অন্ধকারে কেন্দ্রীয় সভাপতি নির্বাচিত হয় না। ছাত্রলীগ বা অন্য কোনো ছাত্র সংগঠনের ক্ষেত্রে দেখবেন তাদের মূল দল কাউন্সিল করে একটা সিদ্ধান্ত নিল, পরবর্তীতে প্রেসিডেন্ট কে হবে, তো রাতের বেলায় সিগনেচার করে দিল। সে কে হইতে পারে, একটা হলের পাঠচক্র বিষয়ক সম্পাদক, সে তাদের কেন্দ্রীয় সভাপতি হয়ে যেতে পারে। ইসলামী ছাত্র শিবির ক্যাডার ভিত্তিক হওয়ার কারণে এটার কোনো স্কোপই নাই। আমাদের একেবারে উপশাখা থেকে কাজ করতে 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 উপরের দিকে উঠে, এবং এটা একেবারে সুনির্দিষ্ট একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে হয়। এর কারণে কেন্দ্রীয় সভাপতি যিনি হন বা কেন্দ্রের কার্যকরী পরিষদ যারা দায়িত্ব পালন করেন, তাদের এজ স্ট্রাকচার মিনিমাম আমরা 30 মেনটেন করি। এটা আমি থেকে শুরু করে নিচের দিকে এই স্ট্রাকচার ন্যূনতম মেনটেন করা হয়, এবং এই সংখ্যাটা হচ্ছে আমাদের হাতে গোনা 30 থেকে 35 জন। এর নিচে যারা রয়েছে সবাই হচ্ছে রানিং স্টুডেন্ট হতে হয়, সামহাউ রানিং বলতে রানিং অনার্স এবং মাস্টার্স। আর কেন্দ্রে যারা দায়িত্ব পালন করে তাদেরকে একাধিক মাস্টার্স হয়তো করে বা পিএইচডি করছে কেউ, বা কেউ এমফিল করছে। এভাবে যারা লেখাপড়ার উপরে আছে তাদের মধ্য থেকে একটা অংশের কোয়ালিফাইড লিডারশিপকে আমরা কেন্দ্র পর্যন্ত ধাপে ধাপে নিয়ে আসি। মানে ছাত্রত্ব থাকতেই হয়, ছাত্রত্ব মাস্ট বি থাকতে হবে। আচ্ছা, আপনাদের যারা রাজনীতি করে অধিকাংশ বলবো না, ঠিক অনেক রাজনীতিবিদেরই আসলে ব্যক্তিগত কোনো পেশা থাকে না। এটা একটা প্রশ্ন বাংলাদেশের রাজনীতি নিয়ে। আবার অনেক সময় দেখা যায় যারা ছাত্র রাজনীতি করেন বা সংগঠনের প্রধান হন বা সংগঠন নেতৃত্ব দেন, তারাও ছাত্রত্ব শেষ করার পরে মূল রাজনীতিতে চলে যান, তাদের পেশাগত চিন্তাভাবনা খুব কম থাকে। আপনার কাছে যদি ব্যক্তিগত প্রশ্ন করি যে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি, রাজনীতিটাকে কি পেশা হিসেবে নেবেন নাকি অন্য কোনো পেশায় নিজেকে ইনভলভ করবেন? ইসলামী ছাত্র শিবিরের কোনো পার্সন রাজনীতিকে পেশা হিসেবে নেয় না।
এটা আমরা অর্গানাইজেশন করি নিজের আত্মগঠন পাশাপাশি সোসাইটিকে কন্ট্রিবিউশন করার জন্য। এবং রাজনীতিকে পেশা হিসেবে তখনই নেওয়া হয় যখন রাজনীতি আয়ের একটা উৎস হয়, অর্থাৎ আমি চাঁদাবাজি করি, আমি টেন্ডারবাজি করি। আমাদের তো এরকম কোনো স্কোপ এখানে নাই কার্যত। তো আমাদের জন্য দুইটা ওয়ে খোলা থাকে, একটা হচ্ছে আমাদের টিউশনি করে ইনকাম করতে হবে এবং এই রাস্তাটা আমরা খুলে রাখি, আর একটা হচ্ছে রিসার্চ বেস কোনো কার্যক্রম কোনো প্রতিষ্ঠানের সাথে যুক্ত হয়ে যদি কেউ আয় করে, এই আয়ের অনুমোদনটা আমাদের সংগঠনের থেকে আসে এবং প্রত্যেকেই এই জায়গা থেকেই নিজে আয় করে অথবা নিজের চলতে হয়, অথবা কারো পরিবার স্বাবলম্বী থাকলে পরিবার থেকে এই যে সাপোর্টটা পায়। এর বাইরে আর কোনো স্কোপ আমাদের সংগঠনে কার্যত নাই। আবার ছাত্রজীবন শেষ করে আমাদের সকল দায়িত্বশীল, সেটা কেন্দ্রীয় সভাপতি বিদায় নেওয়ার পরে ফুল টাইম তাকে রাজনীতির কোনো পেশায় আপনি দেখবেন না। সবাই কোনো না কোনো পেশায় চলে গিয়েছে। কেউ হচ্ছে প্রফেশন অর্থাৎ ডাক্তার, অথবা কেউ ইঞ্জিনিয়ারিং প্রফেশনে আছে, কেউ নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠান দিয়েছে, কেউ এডুকেশন হাবে আছে। এবং সাবেক কেন্দ্রীয় সভাপতি সবার হিস্ট্রি আপনারা যাচাই বাছাই করে দেখবেন, সবাই কোনো না কোনো প্রফেশনকে বাছাই করে নিচ্ছে এবং অর্গানাইজেশনকে এর পাশাপাশি তারা করে। অর্থাৎ জামাত ইসলামীর রাজনীতিরও স্ট্রাকচার হচ্ছে আমিরে জামাত তার নিজস্ব ব্যবসা বাণিজ্য আছে, সে জামাত ইসলাম থেকে কোনো টাকা পয়সা নেয় না। ইসলামী ছাত্র শিবিরের ক্ষেত্রেও প্যাটার্নটা ঠিক একই রকমের ফলো করা হয়, যে আমরা ব্যক্তিগতভাবে একাডেমিকে গুরুত্ব দেই, এরপরে ছাত্রজীবন শেষ হয়ে গেলে প্রত্যেকেই নিজ নিজ জায়গা থেকে কোনো না কোনো প্রফেশনকে বাছাই করে। অর্থাৎ আপনি হয়তো রাজনীতি করবেন, পাশাপাশি কোনো ব্যবসা বা চাকরির মধ্যেও থাকতে চান। সবাই সংগঠন বা রাজনীতি করেন এবং কিন্তু তার আয়ের সোর্স হতে হবে সুনির্দিষ্ট। আচ্ছা, ব্যক্তি জীবনে আরেকটা প্রশ্ন করি, এটা আপনার ব্যক্তি জীবন না, সবার ব্যক্তি জীবনে, যে ছাত্র শিবির করাকালীন সময়ে বিয়ে করার বিষয়টা, সে বিবাহ করতে পারবেন অথবা বিবাহ করলেও সংগঠনের অনুমতি নিয়ে করতে হবে। আমি জানি না আপনাদের মূল নিয়মটা আসলে কি, তো সেই জায়গা থেকে এটা কি তার ব্যক্তিগত স্বাধীনতার জায়গায় হস্তক্ষেপ কিনা? সংগঠনের একটা নিয়ম থাকে, প্রতিটা জায়গায় নিয়ম আছে। একজন আর্মি অফিসারকে যদি কেউ বলা হয় যে তুমি এই ডেকোরামগুলো মেনটেন করতে হবে, সে যদি বলে এটা আমার ব্যক্তি স্বাধীনতার উপর হস্তক্ষেপ, এটা সংবিধানের লঙ্ঘন, তাহলে তো এইটা মানে তার জন্য এটা ইনভ্যালিড একটা কোশ্চেন। তো কেউ যখন অর্গানাইজেশনের স্ট্রাকচারের মধ্যে আসে তখন অর্গানাইজেশনের কিছু শৃঙ্খলা তাকে মেনটেন করতে হয়। বিয়ের বিষয়টা হচ্ছে আমরা অনুমোদন বা অনুমতি দেয়া হয় না, বিষয়টা এমন না। তবে সুনির্দিষ্টভাবে যাদের আমরা সদস্য বলি, সংগঠনের সর্বোচ্চ পর্যায়ের যারা লিডার হয়, তাদের বিয়ে করার ক্ষেত্রে অবহিত করতে হয় ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতিকে, এবং কেন্দ্রীয় সভাপতি বিষয়গুলোর ব্যাপারে অবহিত হলে তাকে অনুমোদন দেন। এগুলোর কয়েকটা কারণ রয়েছে, কারণ ইসলামী ছাত্র শিবির রানিং থাকাকালীন বা লেখাপড়া করাকালীন সময়ে আমরা একটু দেখার চেষ্টা করি তার ভিতরে কোয়ালিটি যদি থাকে এবং সে যদি দায়িত্ব পালন করার মানে খুবই ভালো একটা পোটেনশিয়াল জায়গায় দায়িত্ব পালন করছে, সেই জায়গা থেকে আমরা বিবেচনা করি সে বিবাহ করলে এই মুহূর্তে তার আয়ের তো একটা সোর্স প্রয়োজন, কারণ ফ্যামিলি চালাতে হবে। আবার আমাদের অর্গানাইজেশনে যে পরিমাণ কাজ, লেখাপড়া টিউশনি করার বাইরে যতটুকু সময় পাই সংগঠনের সময় দিতে হয়। তো এইরকম অনেক বিষয়গুলো কনসিডার করে আমরা তাকে বলি হয়তো আপনি 6 মাস পরে করেন বা 1 বছর পরে করেন, অথবা যদি এখনই আমাদের সাথে মনে হয় যে না তার এখন করলে তিনি ব্যালেন্স করতে পারবেন, তার পারিবারিক সক্ষমতা বা সামগ্রিক বিষয় ম্যাচিং করে আমরা অনুমোদন দিয়ে থাকি। তবে এটার ক্ষেত্রে আমাদের দেশের আর্থসামাজিক অবস্থা যে অবস্থা, তাতে গণহারে সবাই যদি বিয়ের দিকে মানে সংগঠনের এই দায়িত্ব পালনকালীন সময় করে, তাহলে হয়তো আমরা মনে করি কিছু কিছু ক্ষেত্রে তার যে দায়িত্ব পালন, যে পরিমাণে কাজ তার উপর অর্পিত থাকে, তাতে কিছুটা হ্যাম্পারিং হতে পারে। এই বিষয়গুলো ব্যালেন্স করার জন্য মূলত একটা নিয়ম করা। তবে এটা এমন নয় যে কেউ অনুমতি চাইলে আমরা একেবারে আটকে দিচ্ছি, এটা জাস্ট আমাদের অবহিতকরণের মধ্যে থাকে। আমরা হয়তো দায়িত্ব দেওয়ার ক্ষেত্রে সেভাবে কনসিডার করে দায়িত্ব দিতে পারি, হয়তোবা এটা আপনাদের দলীয় শৃঙ্খলার মধ্যে অন্তর্ভুক্ত। এটা অন্যদের দলের ক্ষেত্রেও দেখবেন, ছাত্র দলের তো বিয়ে করা যায় না, এটা এখন নিষেধই, বিয়ে করা থাকলে সে আর অর্গানাইজেশনই করতে পারছে না। এবং আরও অনেক দলের ক্ষেত্রে এটা দেখছি, ছাত্র শিবিরে এটা আবার নাই। কেন্দ্রের দায়িত্বশীল যারা এখন কেন্দ্রের দায়িত্ব পালন করছে, এদের একটা অংশ আবার বিবাহিত, অনুমতি নিয়ে দীর্ঘ সময় ধরে বিয়ে করেছে, আগের বডিতে এমন ছিল বিয়ে করেছে আগে, আমরা এগুলো কনসিডার করি। মানে বিয়ে করলেও ছাত্র শিবির করা যায়? হ্যাঁ, অসংখ্য উদাহরণ এমন আছে। আচ্ছা, 5ই আগস্ট পরবর্তী আপনাদের উপরে আপনি যেটাকে ন্যারেটিভ বললেন কিছুক্ষণ আগে, বট শব্দটা ব্যবহার করা, বলা হয় যে ছাত্র শিবির প্রশিক্ষণ দিয়ে বটদের প্রশিক্ষণ দেয় বিভিন্ন জায়গায় একসাথে লাগাতার কমেন্ট করার জন্য, মানে ছাত্র শিবির বিরোধী যারা আছে তাদের বিরুদ্ধে। তো আসলে কি আপনারা বট বাহিনীকে প্রশিক্ষণ দেন কিনা? এগুলো তো মিথ্যাচার, টোটালি মিথ্যাচার। এত প্রশিক্ষণ দেওয়ার মতো সময়, সুযোগ, অর্থ কোনোটাই ইসলামী ছাত্র শিবিরের আসলে নাই। আর এরকম অযাচিত কাজ বলবো আমরা,
বা অনভিপ্রেত কাজ নিয়ে ইসলামী ছাত্র শিবিরের কেউ বিজি থাকে না। আমাদের প্রচুর কাজ আছে। আমাদের শুধু এই পলিটিক্স করা, দুই একটা মিছিল করা আমাদের সংগঠনের কাজ না। এটা আমাদের টোটাল কাজের হয়তো 5%। আমাদের আরও 95% কাজ আছে। আমরা ব্যক্তি গঠন, একাডেমিক জায়গা থেকে কাজ করা, আমাদের পত্রিকা আছে, আমাদের রিসার্চের জায়গা আছে। একজন স্টুডেন্টকে তৈরি করতে গেলে তার পরিবার যতটুকু না তার পেছনে কন্ট্রিবিউশন করে, ইসলামী ছাত্র শিবির চেষ্টা করে তার পরিবারের প্যারালাল একটা কন্ট্রিবিউশন একটা ছাত্রের পেছনে করার জন্য। কারণ আমাদের সংগঠন তো লক্ষ লক্ষ স্টুডেন্ট, লক্ষ লক্ষ স্ট্রাকচারাল স্টুডেন্ট, এদের পেছনে কাজ করতে করতে আমাদের অনেক সময় চলে যায়। আমাদের এই জাতীয় কার্যক্রমে মনোযোগ দেওয়ার সুযোগটা নাই। আচ্ছা, তাহলে এই জাতীয় কার্যক্রম যারা করে এগুলা তো আমরা দেখতে পাচ্ছি আমাদের ফেসবুক পেজে গিয়েও যেভাবে গালিগালাজ করছে, যেভাবে নগ্নভাবে সব উপস্থাপন করছে, এগুলো এখন ফ্যাক্ট চেকার যারা রয়েছে বা হচ্ছে যে সকল প্রতিষ্ঠানগুলো এই মিথ্যাচার কারা করছে, বট বাহিনী কারা, এগুলো বের করছে। এখানে কতগুলো ইস্যু ঘটেছে। এক হচ্ছে ইসলামী ছাত্র শিবিরকে পছন্দ করে না আওয়ামী লীগ, পছন্দ করে না বাম তাদের আদর্শের কারণে, আর পছন্দ এখন আবার আরেকটা শত্রুতে পরিণত হয়েছে, বিএনপি বা ছাত্রদল ছাত্র শিবিরকে শত্রু মনে করছে। তো আওয়ামী লীগ যখন ছিল সিআইএ তাদের ছিল, সিআরআই তাদের ছিল, এই প্রতিষ্ঠান বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করছে তারা, এবং এদের একটা বিশাল বট ফোর্স সারা দেশব্যাপী তারা তৈরি করছে, যার প্রধান ছিল শেখ রেহানার ছেলে ববি। তো এরা কিন্তু এখনো সক্রিয় আছে এবং এরা সব অনলাইনে চলে গেছে। এই টোটাল বাহিনীগুলো ইসলামী ছাত্র শিবিরের বিরুদ্ধে অবস্থান করছে এবং ন্যারেটিভ উৎপাদন করছে, মিথ্যা বয়ান তৈরি করছে। তাদের একটা পেজের অনেক বেশি ফলোয়ার আছে। তারা প্রথমত পেজগুলো খুলে ছাত্র শিবিরের পজিটিভ মার্কেটিং করে, এরপরে ওই পেজগুলো থেকে আবার বিভিন্ন জায়গায় নেগেটিভ এবং অকথ্য ভাষায় গালিগালাজগুলো করছে। আমরা সবাইকে বলছি কোনো জায়গায় এই জাতীয় বিষয়গুলো দেখলে এদের ব্যাপারে আইনগত ব্যবস্থা নিতে, এবং আমরা এতে সহযোগিতা করব। একাধিক আইডি আমরা আইডেন্টিফাই করেছি, শত শত আইডি আইডেন্টিফাই করেছি, এবং এগুলো মেটার কাছে অভিযোগ দেওয়া হয়েছে। প্রশাসনের কাছে আমরা ফর্মালি বিভিন্ন বিষয়গুলো অভিযোগ দিয়ে আসছি, যাতে প্রশাসনের সাইবার সিকিউরিটি সেল যেটা আছে সেটা এই ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করে। আমরা তো এখন দেখতে পাচ্ছি একবারে ফর্মালি ছাত্রদল বট আইডি পালছে, এবং এই পটুয়াখালী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সেখানে কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে একটা গ্রুপের স্ক্রিনশট বা গ্রুপের কথোপকথন ফাঁস হয়েছে। সেখানে তারা বলছে একজন ছাত্রদলের নেতাদেরকে 10টা করে বট আইডি খুলতে হবে বিভিন্ন নামে, এবং এই যে আইডিগুলো খুলতে হবে এই ব্যাপারে কেন্দ্রের কাছে রিপোর্ট দিতে হবে। কেন্দ্রের এটা সিরিয়াস নির্দেশ, যদি কেউ না মানে তার ব্যাপারে ব্যবস্থা নেওয়া। এবং একেবারে কিভাবে অকথ্য ভাষায় গালিগালাজগুলো মেয়েদেরকে তির্যক ভাষায় করা হচ্ছে নারীদের উপরে। এরপরে কোনো কিছু তাদের মতের বাইরে গেলে যেভাবে তারা আক্রমণগুলো করছে, টোটাল একটা পরিকল্পিত একটা ডিজাইন করে কোটি কোটি টাকা খরচ করে এই আইডিগুলো বিএমপি তৈরি করছে, পুষছে। এবং তাদের একেবারে বিএমপি মিডিয়া সেল নামে একটা সেলই আছে আলাদা, অনলাইনে স্বীকৃত, এবং ওইখান থেকে গুজবের উৎপত্তি হয়। এত মিথ্যা তথ্যগুলো সেখানে ছড়ায় অফিসিয়াল পেজ থেকেও তারা, এবং তাদের কেন্দ্রীয় নেতা মানে কেন্দ্রীয় সভাপতির পেজ থেকে কেমন বিষয় শেয়ার দেয় দেখেন। জামাত এই যে কয়েক লিটার তেল মজুদ পাওয়া গিয়েছে, জামাতার গ্রেপ্তার, এরকম একটা নিউজ আমি দেখলাম। শ্বশুরার জামাতা, ওইখানে মনে করছে যে জামাতা না জামাত মনে করছে, এই জন্য সে শেয়ার দিয়ে ফেলছেন, পরে আবার ডিলিট করছেন, ভুল হয়ে গেছে। মানে কোনো কিছু পাইলে যাচাই বাছাই না করে শেয়ার করার প্রবণতা। আমাদের পেজ থেকে আমরা এরকম লেস কোয়ালিটির, লেস স্ট্যান্ডার্ড মানের কোনো নিউজ, কোনো কিছু ইসলামী ছাত্র শিবিরের কোনো স্তরের কোনো লিডার এটা দেয় না। ইভেন ইসলামী ছাত্র শিবিরের ফেসবুক পেজ দেখবেন কি ধরনের পেজে আমরা পোস্টগুলো করি, আমরা একটা স্ট্যান্ডার্ড মেনটেন করি, প্রতিটা স্টেজে স্ট্যান্ডার্ড মেনটেন করি। ইসলামী ছাত্র শিবিরের স্ট্যান্ডার্ডের বাইরে অন্য কিছু আমরা করি না। আমাদের অনলাইন যারা ব্যবহার করে তাদের ব্যাপারে আমরা একটা নীতিমালা করে দিয়েছি। কোনো জনশক্তি অনলাইন নীতিমালার বাইরে গিয়ে অনলাইনে যদি গালিগালাজ করে বা আমার স্ট্রাকচারের মধ্যে এখন আছে যে জনশক্তি, তারা যদি অন্য কোনোভাবে অনলাইনের মিসইউজ করে তাদের ব্যাপারে আবার সাংগঠনিক ব্যবস্থা আমরা গ্রহণ করি। আচ্ছা, গত জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী রাজনীতি এখন করছেন, একটা শব্দ এখন প্রায় শোনা যায় যে জুলাইকে বিক্রি করে দেওয়া, গণ অভ্যুত্থান বা বিপ্লব শেষ হয়ে গেছে, বিপ্লব বিক্রি হয়ে যাচ্ছে। আপনারা জুলাইকে কতটা বিক্রি করেছেন? টোটাল বিক্রিটাই তো করছে বিএমপি টোটাল আর ছাত্রদল, এবং গাদ্দারিটাও শুরু থেকেই তারা করে যাচ্ছে, এখন পর্যন্ত সেই গাদ্দারি কন্টিনিউটা আছে। এটাকে মুনাফিকি বললে কোনো অংশে খারাপ হবে না। তারা একেবারে শুরু থেকেই জুলাইয়ের সাথে যে বিট্রায়ালগুলো করছে, এবং যে মানুষগুলো 5 আগস্টের পূর্বে তাদের যেমন কান্নাজড়িত কণ্ঠে যেভাবে বলতো ঘরে থাকতে পারি না, অফিসে যেতে পারি না, ছেলে অসুস্থ, মেয়ে অসুস্থ, দেখতে পারি না, এই মানুষগুলোর কথা আর চরিত্র আর বডি ল্যাঙ্গুয়েজগুলো এখন দেখলে আমাদের আফসোস হয়। এখন মাজলুম জালেম হয়ে গেছে।
বলছে বাচ্চারা কিভাবে আমার জীবন দিয়ে গেল, এই ছোট ছোট বাচ্চারা কাঁদতেছে আর বলতেছে সেই নেতা এখন জুলাইয়ের সাথে কি আচরণগুলো করছে। গণভোটকে তারা অস্বীকার করে ফেলছে। তারা সংবিধান সংস্কার কমিশন গঠন করবে, 31 দফার প্রথম দফা দিছে, এখন বলে কিসের সংস্কার? সংবিধান কি সংস্কার হয় নাকি? সংবিধান অ্যামেন্ডমেন্ট হবে বা সংশোধন হবে। এখন একবারে স্পষ্টভাবে নিজেদের 31 দফার সাথে যে ধরনের প্রতারণা গাদ্দারিগুলো তারা করছে, তারা বলছে দলীয়ভাবে কোনো জায়গায় প্রশাসনিকভাবে কোনো প্রশাসক নিয়োগ দেওয়া হবে না, অলরেডি দিয়ে ফেলছে এবং সংসদে পাশ করে ফেলছে, অথচ 31 দফার 20 নম্বর দফা তাদের এইটা ছিল। এভাবে যদি ধরেন নিজেদের সাথে এত কন্ট্রোভার্সিয়াল একটা বিষয়, আবার জুলাইয়ের শুরুতেই কয়জন শহীদ হয়েছে তাদের প্রথমে 80 জনের একটা তালিকা প্রকাশ করছে বিএনপি ছাত্র দলের, এরপরে তার ভিতরে আবার ছাত্র শিবিরের কয়েকজন পোস্টেড লিডারও ছিল, কর্মীও ছিল, এটা আবার ডিলেট করছে। এরপরে বলতেছে 150 জন তাদের শহীদ তালিকা করছে, এর ভিতরে অনেকেই অভিযোগ করছে যে না আমার ছেলে তো কোনোদিন ছাত্র দল করতো না, এরপরে সেটাও আবার ডিলেট করছে। এরপরে মুখে মুখে বলা শুরু করছে আমাদের 500-র উপরে শহীদ হয়েছে, পারলে বলে ফেলে আমাদের 1400, কিন্তু তালিকা আর দেখাতে পারে না। তার মানে এই শহীদ নিয়ে যে ব্যবসা বাণিজ্য করা, এগুলো তারা শুরু করছে। এরপরে জুলাইয়ের সবচেয়ে বড় বেনিফিশিয়ারি হচ্ছে তারা। ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে ক্ষমতায় যাওয়ার পরে এই জুলাইয়ের কারণে যে রাষ্ট্রের কাঠামোর পরিবর্তন হওয়ার কথা ছিল, কনস্টিটিউশন যেভাবে অ্যামেন্ডমেন্ট হওয়ার কথা ছিল, দুদক সংস্কার কমিশন হওয়ার কথা ছিল, পৃথক বিচারপতিদের সচিবালয় থাকার কথা ছিল, সুপ্রিম কোর্টের জুডিশিয়াল জাজদের নিয়োগের একটা স্বতন্ত্র একটা কাঠামো সার্চ কমিটি তৈরি করে যে অ্যামেন্ডমেন্টগুলো আনার কথা ছিল, যেগুলো প্রজ্ঞাপন ইন্টারিম গভর্নমেন্ট তৈরি করে দিয়েছে, অধ্যাদেশ দিয়েছে, এরকম 20টা অধ্যাদেশ ধরে ধরে গণভোটের রায় থেকে শুরু করে দুদক, সচিবালয় সংস্কার, গুম অধ্যাদেশ, প্রতিরোধ ও প্রতিকার অধ্যাদেশ, এই সকল সেন্সিটিভ ইস্যুগুলোতে তারা এগুলো বিলই উত্থাপন করেনি এবং এর কার্যকারিতা আজকে শেষ হয়ে যাচ্ছে। তার মানে একবারে জুলাইকে ধরে বিক্রি করা যেটাকে বলে, এবং জুলাইয়ের এই মাধ্যমে তাদের রাজনীতি করার অধিকার তারা ফেরত পেল। যে লন্ডনে থাকতো তার কোনো রাজনৈতিক অধিকার ছিল না, কি অকথ্য ভাষায় আওয়ামী লীগ তাদেরকে গালি করতো, এবং এইগুলো মুখে আনার মতো কোনো ভাষা না, সেই ভাষায় তারেক রহমানকে এমনভাবে গালিগালাজ তারা করতো। সে আওয়ামী লীগকে আবার পুনর্বাসন করতেছে, তারা আওয়ামী লীগের অফিসগুলো খুলে দিচ্ছে, তাদের মামলার জামিন করে দিচ্ছে, ট্রাইব্যুনালে তাদের যে বিচার হয়েছে, আমি জানি না যে আইসিটি ট্রাইব্যুনাল যেটা, সেখানে স্বচ্ছ বিচার হলো, সেখানে জাতির সামনে সব ওপেনলি লাইভে দেখানো হলো, এরপরেও ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলামকে অপসারণ করা হলো উইদাউট এনি কজ। বিশ্ববিদ্যালয়ে 7 জন ভিসিকে অপসারণ করা হলো, তাদের নামে কোনো নেগেটিভ অ্যালিগেশন নাই, স্বচ্ছভাবে তারা বিশ্ববিদ্যালয় চালাচ্ছিল। কি কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসিকে অপসারণ করতে হইলো? তাদের কথা অনুযায়ী দলীয় লেজুর ভিত্তি করছে না, এ কারণেই তাকে পরিবর্তন করা হলো। এবং কাকে দেওয়া হইলো? যিনি হচ্ছেন নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ছিলেন বিএনপির, এরকম লোকদেরকে ধরে ধরে সাদা দলের নেতাদেরকে বিশ্ববিদ্যালয়ের ভিসি বানানো হলো। অর্থাৎ আপনারা জুলাইকে বিক্রি করতে পারেননি বা সুবিধা করতে পারেননি। আমরা সুবিধা নিতেও চাই নাই, দিতেও চাই নাই। জুলাইয়ের পরে আমরা আমাদের কাজগুলো করেছি। কোনো পোস্টের জায়গায় ইসলামী ছাত্র শিবির যায় নাই, কোনো জায়গায় তদবিরের জায়গায় ইসলামী ছাত্র শিবির যায় নাই। ইসলামী ছাত্র শিবির জুলাই হয়ে গিয়েছে, দেশটা ভালো চলুক, এটা আমাদের কনসিডারেশনের জায়গা ছিল। পলিটিক্যাল পার্টিগুলো রাষ্ট্র পরিচালনা করবে, এটা আমাদের কথা ছিল, কিন্তু সংস্কার দরকার। ইসলামী ছাত্র শিবির কোথাও হস্তক্ষেপ করে নাই, কোথাও কোনো কিছু মানে রাষ্ট্রের বেনিফিশিয়ারি হয়নি। কিন্তু বেনিফিশিয়ারি তো বিএনপি তার সব জায়গায় তাদের লোক বসিয়ে দিয়েছিল। বেনিফিশিয়ারি ছাত্র মানে এনসিপির কথা বললেন, তারা তো ক্ষমতায় গিয়ে নিজেদের মতো সব ব্যবহার করেছে, এবং এনসিপির যারা তৎকালীন সময়ে 2 জন উপদেষ্টা ছিল বা 3 জন ছিল, তারা কোনোদিন ছাত্র সংগঠন নিয়ে কোনোদিন বসেও নাই। অথচ জুলাইয়ের আন্দোলনের পূর্বে প্রতিদিন টেবিলে আমাদের সাথে বসছে। নাইদের কাছে জিজ্ঞাসা করতে পারেন, এখন জিজ্ঞাসা করলে তো বলবে তারা। কিন্তু উপদেষ্টা হওয়ার পরে কোনোদিন একসাথে বসে প্রধান উপদেষ্টা যিনি ছিলেন ডক্টর ইউনূস, একবারও আমাদের কাছে কোনোদিন কথা বলেন নাই। একজনকে স্টেজে উঠাই বলছেন এই হচ্ছে মাস্টার মাইন্ড, এই সেই। এগুলো জাতির মধ্যে বিভক্তি তৈরি করেছে। ওই স্পষ্টভাবে জুলাইয়ের যে সংস্কারগুলো দরকার ছিল সেগুলো না করে কিছু গাদ্দার ইন্টারিম গভর্নমেন্টের ভিতরে ছিল, যারা পরবর্তীতে লন্ডনে গিয়ে প্রধান উপদেষ্টাকে সিটিং করায় দিয়েছে, এবং ওই দিনই নাকি সব গেম ওভার হয়ে গেছে। ওইখানেই হচ্ছে মুসলেখা দিয়ে আসছে, ওইখানে কবে ইলেকশন হবে সেগুলো সব আলোচনা হয়ে গেছে, আর জনগণের সাথে টোটালি একটা প্রতারণা করা হয়েছে। এগুলো হচ্ছে জুলাইকে বিক্রি করার স্পষ্ট নিদর্শন, এবং সংসদকে ব্যবহার করে জুলাইয়ের সাথে স্পষ্ট মুনাফিকি এখন করা হচ্ছে। আচ্ছা, যে গণভোটের বিষয়টা বললেন, যে গণভোট যদি আসলেই বাস্তবে না হয়, তাহলে এই যে যারা জুলাই আন্দোলনে অংশ নিয়েছে বা আগামীর বাংলাদেশ আসলে কি পেতে যাচ্ছে? এটা তো খুব ভালো কিছু হচ্ছে না দেশের জন্য, এবং বিএনপির জন্য এর পরিণতিটা মারাত্মক হবে। আমি জানি না বিএনপিকে কারা পরামর্শ দিচ্ছে, এবং বিএনপি সামহাও মুসলেখা দিয়েই ক্ষমতায় আসছে। সে তো এত বেশি ম্যান্ডেট পায় নাই, সেই ইলেকশন ইঞ্জিনিয়ারিং করতে হয়েছে তাকে। সে এই ক্ষমতায় আসার আগে গণভোটের পক্ষে তারা রায় দিয়েছে,
তাদের নেতা উত্তরবঙ্গে সমাবেশে বলছে হ্যাঁ এর পক্ষে দয়া করে ভোট দিন, তার মানে নিজেও ভোট দিছে হ্যাঁ এর পক্ষে, নিজের ভোটটাকে নিজে অস্বীকার করছে। সালাউদ্দিন আহমেদ হ্যাঁ ভোটের পক্ষে করছে, ক্যাম্পেইন করছে, এবং তিনি হচ্ছে নিজের ভোটের সাথেই নিজে বেইমানি করছেন। তো এর আগেও তো গণভোট এই দেশে অনুষ্ঠিত হয়েছে, এবং গণভোট একটা পাওয়ারফুল একটা জিনিস, এবং বিএনপির উৎপত্তি জন্মটা বিএনপিকে জানতে হবে। ইতিহাস যদি কেউ ভুলে যায়, ইতিহাসের আস্থা করে তাকে নিক্ষিপ্ত হতে হয়। এখানে 1977 সালে যে গণভোট প্রথম অনুষ্ঠিত হয়েছিল, এবং জিয়াউর রহমান সামরিক শাসন ক্ষমতা দখল করছে, এটা হচ্ছে কনস্টিটিউশনের মধ্যে থেকে তো তারা করে নাই, এটা কনস্টিটিউশনের বাইরে গিয়ে, এবং জিয়াউর রহমানের নীতি ও আদর্শের উপরে একমত হয়ে জনগণের কাছে ভোট চাওয়া হয়েছে। সেখানে 98% মানুষ জিয়াউর রহমানের নীতি আদর্শের উপর ভোট দিয়েছে। তো ওইখানে তো অধিকাংশ ছিল কম শিক্ষিত মানুষ। 1977 সালে শিক্ষিতের হার কত ছিল বাংলাদেশে? আর এই মানুষগুলো জিয়াউর রহমানের নীতি আদর্শের এই 10 পেজ 15 পেজ তো আর পড়ে নাই, জাতীয়তাবাদী আদর্শ কিছু না পড়েই তারা ভোট দিছে। এখন যেটা সালাউদ্দিন সাহেব বলতেছে, সংসদের ডিফ্যাক্টো প্রধানমন্ত্রী যিনি, তিনি দাঁড়ায় দাঁড়ায় বলতেছেন যে হ্যাঁ ভোটের যে 4টা সেটা পড়তে আমারই 3 ঘন্টা রাখছে, জনগণ কি পড়ছে, জনগণকে এখন আর বোকা মনে করার কারণ নাই, তিনি না পড়তে পারেন। এই জেনারেশন ঠিকই পড়াই হ্যাঁ ভোটের পক্ষে রায় দিয়েছে। 77 সালে জিয়াউর রহমানের উৎপত্তি হলো এই গণভোটের মধ্য দিয়ে, এরপরে বিএনপি নামক দলটা গঠিত হলো, এরপরেও আরও 2বার গণভোট হয়েছিল। এরপরে বিএনপি তো 1990 সালের পরে এসে ক্ষমতায় আসার পরে তারপরে আবার তারা একটা গণভোট করেছিল, কারণ রাষ্ট্রপতি শাসিত ব্যবস্থা থেকে আবার সংসদীয় পদ্ধতি বা প্রধানমন্ত্রী শাসিত ব্যবস্থায় আসার জন্য তখন তারা আবার গণভোটের কল করেছিল। এই বিএনপির টোটাল রাজনীতিটাই চলছে হচ্ছে গণভোটের উপর ভিত্তি করে। সেই দল আবার এসে গণভোটের পক্ষে ক্যাম্পেইন করে জনগণের ম্যান্ডেট নিয়েছে, আবার জনগণের সাথে এখন প্রতারণা করে গণভোটের যে রায় জনগণ দিয়েছে সেগুলো তারা বাস্তবায়ন করবে না, তাদের মতো করে তারা কাস্টমাইজ করবে, এটা বলছে। জনগণ এটা এত বোকা না। আপনি বলছিলেন যে ইঞ্জিনিয়ারিং করে, তো বাংলাদেশের পূর্বের ইতিহাসগুলো কিন্তু প্রায় একই রকম বলে, কখনো ইঞ্জিনিয়ারিং বলা হচ্ছে, কখনো রাতের ভোট, ডামি ভোট, নানা রকম বলা হচ্ছে। আজীবন কি শুধুমাত্র আপনারা এই অভিযোগগুলোই করে যাবেন? আমার প্রশ্ন হচ্ছে ইঞ্জিনিয়ারিংটা আপনারা করতে পারলেন না কেন? ইঞ্জিনিয়ারিং তো ভালো জিনিস না, আর ভালো জিনিস যদি না হয় সেগুলো কি ভালো মানুষের দ্বারা করা সম্ভব? ইঞ্জিনিয়ারিং যদি ভালো জিনিস হইতো, যে এটা খুবই ভালো জিনিস, তাহলে না এটার দিকে প্রচেষ্টা করা যেত। এগুলো তো প্রতারণা। তো এই প্রতারণার রাজনীতি তো জামাত ইসলামী করে না, বা ইসলামী ছাত্র শিবির এগুলোকে কনসিডার করে না। প্রতারণা যারা করছে তারা জাতির সাথে বেইমানি করছে, জাতি তাদেরকে ফিডব্যাক দিয়েছে না। এই প্রতারণাগুলো এরশাদ করছে, এরশাদ তো বিতাড়িত হয়েছে। প্রতারণা আওয়ামী লীগ করছে, তাদেরকে তো দেশেই থাকতে দেয়া হয়নি। এরপরেও প্রতারণা যারা করবে তাদের ইতিহাস থেকে শিক্ষা নিতে হবে। আমরা তো এই প্রতারণার রাজনীতিতে বিশ্বাস করি না। যদি করতাম তাহলে না ইঞ্জিনিয়ারিং এর কথা আসতো। প্রতিবারই জনগণের এই রায়ের বিরুদ্ধে গিয়ে একটা ইঞ্জিনিয়ারিং করে, যেহেতু পিপল পারসেপশনের এগেইনস্টে তারা কাজ করে, এবং তারা ক্ষমতায় আসেই লুটে পুটে খাওয়ার জন্য রাজনীতিটা করে হচ্ছে। যদি তারা লুটপাট করতে না পারে তাহলে এই পলিটিক্স তাদের কেউ করবে না, তাদের কোনো আইডিওলজি নাই কার্যত। তাদের রাজনীতি মানুষ করেই হচ্ছে তারা চাঁদাবাজি করার সুযোগটা দিবে, তার পিছনে মানুষ ঘুরে হচ্ছে 2 পয়সা ইনকাম হবে, এটার জন্যই তাদের রাজনীতি। এইটা যদি বন্ধ হয়ে যায়, রাজনীতি নাই। ক্যাম্পাসগুলোতে বর্তমান যে সিচুয়েশন চলছে, এই সিচুয়েশন যদি চলতে থাকে তো ছাত্র দলের রাজনীতি কেই বা করবে? এখন মিছিলে দেখেন না কয়জন লোক হয়। তারা আবার ওই পুরাতন বন্দোবস্ত যদি ফেরত আনতে চেষ্টা করে তাহলে প্রতিবিরোধের মুখে পড়বে। কিন্তু ক্যাম্পাসে আগের ছাত্র রাজনীতির ধারাটা কি ছিল? গণরুম, গেস্ট রুম, হলগুলো ছিল টোটালি ছাত্র সংগঠনগুলোর অধীনে। হলে সিট পেতে গেলে নেতার পিছনে ছুটতে হইতো, ফার্স্ট ইয়ার আসলে গণরুম করতে হইতো, গেস্ট রুম করা হইতো। এর ফলেই নাই নেতাদের পেছনে এই ছাত্ররা ঘুরতো। অন্যথায় যদি চাকরির একটা সুন্দর বন্দোবস্ত হয়, কোনো ছাত্রের এমন এরকম করবে না যে ওই নেতার পিছনে ব্যয় করবে 6-7 ঘন্টা। এরকম কেউ করে না। যাদের নীতি নাই, আদর্শ নাই, জাতির সাথে প্রতারণা করে, তাদের পিছনে লোক থাকার কথা না। এবং বিএনপি এর আগেও ইলেকশনে কিন্তু 2001 সালে 2/3 মেজরিটি পেয়েছিল। সেই বিএনপির আবার অধঃপতনের দিকে চলে গিয়েছে, কারণ তারা তাদের সাথে নিজেদের কথা রাখে নাই। 90-এ যে বিএনপি ক্ষমতায় আসলো, 96-তে এসে সে তত্ত্বাবধায়ক সরকার রিস্টোর করলো না। এখনও আবার সেই সংস্কারের সাথে সেই কাজগুলো করছে, পুরাতন হিস্ট্রি থেকে শিক্ষা নিচ্ছে না। আমি সামহাও বলেছি যে তাদের মাথার উপরে ভূত চাপছে, এবং এই ভূতটা হচ্ছে ভারতীয় আধিপত্যবাদের ভূত। তাদের উপরে বাম ব্লকের একটা ভূত চাপছে, এবং তারা যেভাবে ন্যারেটিভ দিচ্ছে, সাজেশন দিচ্ছে, সামহাও তারা সেভাবেই আগানোর চেষ্টা করছে। এটা দেশের জন্য খুব বেশি ভালো কিছু হবে না। সংসদে ছাত্র শিবিরের বেশ কয়েকজন কেন্দ্রীয় সাবেক সভাপতি আছেন সংসদে, কিন্তু একটা বিষয় দেখা যাচ্ছে যে যারা জামাতে ইসলামের নেতৃবৃন্দ আছেন এখন এমপি হিসেবে, বিএনপির একজন নেতার সাথে, বিশেষ করে যদি স্বরাষ্ট্রমন্ত্রীর কথা বলি, তার যুক্তির সাথেই বা তার সংবিধানের খেলার সাথেই জামাতের এমপিরা আসলে টিকতে পারছেন না যুক্তির খেলায়।
তো সেই জায়গায় আপনার কি মনে হয় যে ছাত্র শিবির আসলে, যেহেতু কেন্দ্রীয় সভাপতির কথা বললাম, অনেকে আছেন, ছাত্র শিবির রাষ্ট্রীয় চর্চা বা রাষ্ট্রীয় সংবিধানের চর্চায় অনেকটা পিছিয়ে আছে কিনা? না, আমার কাছে এটা মনে হয় না। আপনি যেটা সাবেক কেন্দ্রীয় সভাপতি যে কয়েকজন আছে, এর বাইরেও এবার বিরোধী দল থেকে ইসলামী ছাত্র শিবিরের মানে যারা নির্বাচিত হয়েছে 68 জন, তার মধ্যে সম্ভবত 64 বা 65-র কাছাকাছি যেটা হচ্ছে সাবেক ছাত্র শিবিরের নেতা ছিল এবং কেন্দ্রের পর্যায়ে দায়িত্ব পালন করা অনেকেই আছে। স্বরাষ্ট্রমন্ত্রী যে বক্তব্যগুলো রাখছেন, যে যুক্তিগুলো দিচ্ছেন, এগুলো লেম এক্সকিউজ, এগুলো বাইরে ভেতরে এগুলো অজস্র বলা হচ্ছে। তিনি ফ্লোর পাচ্ছেন বেশি। প্রধানমন্ত্রী তো কোনো কথাই বলেন না, পুতুলের মতো তিনি কোনো আলোচনা করছেন না। বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী তিনি আইনের ছাত্র, আমলা ছিলেন, ওখান থেকে সে রাজনীতি দীর্ঘ সময় ধরে করছেন। তিনি তার যুক্তি তার মতো করে দিয়ে যাচ্ছেন এবং একবারে স্ববিরোধিতায় রূপান্তরিত হচ্ছে, যেগুলো সোশ্যাল মিডিয়ার কল্যাণে বা এগুলো বলা হচ্ছে। বিরোধী দলের পক্ষ থেকেও কনস্টিটিউশনাল যে ব্যাখ্যাগুলো সেগুলো দেয়া হচ্ছে এবং তিনি তার মতো করে এনায়ে বেনায়ে যেভাবে বলছেন এবং তুচ্ছতাচ্ছিল্য ভাষাগুলো ব্যবহার করছেন। হয়তো বিরোধী দলের সাংসদ যারা নতুন হয়েছে তারা ওই রকম তুচ্ছতাচ্ছিল্য ভাষাগুলো ব্যবহার করছেন না, শালীনতার মধ্যে থেকে কনস্টিটিউশনাল ব্যাখ্যাগুলো তারা দেওয়ার চেষ্টা করছেন এবং এটা গ্রহণ করবে কি করবে না এটা তো ডেমোক্রেসিতে ম্যান্ডেটের উপর নির্ভর করে। টু-থার্ড মেজরিটি আছে, বাস সবাই তালি দিচ্ছে তার কথায়। অযৌক্তিক বিষয়গুলো নিয়ে আসছেন, কনস্টিটিউশনের এই ধারা সেই ধারা। তো এইগুলা মেনে কি তারা প্রধানমন্ত্রী হয়েছেন, মেনে কি তারা এই জায়গাগুলোতে আসছেন? তারপরেও রাষ্ট্রীয় নীতি নির্ধারণী যে আলোচনায়, এই আলোচনায় ছাত্র শিবির পিছিয়ে আছে কিনা, কি মনে হয়? না, আমার কাছে এরকম মনে হয় না। ইসলামী ছাত্র শিবিরের যারা দায়িত্ব পালন করছে তারা তাদের জায়গা থেকে সর্বোচ্চ ইফোর্ট দিচ্ছে এবং যথেষ্ট পরিমাণে লজিক্যাল কথাগুলো জাতির সামনে আমরা তুলে ধরছি। স্পেসিফিক ভাবে প্রশ্নটা করি, সেটা হচ্ছে আপনাদের দলীয় সিলেবাস কমপ্লিট করতে হয়, দলীয় অনেক বই পুস্তক পড়তে হয়। তো এই বই পুস্তক পড়ার পাশাপাশি বাংলাদেশের যে সংবিধান, এটাও মাস্ট বি রিড করতে হয়, এটা আমাদের সিলেবাসের পার্ট করা হয়েছে এবং সংবিধানের উপরেই আমাদের নিয়মিত ক্লাস হয়, সংবিধানের উপর পরীক্ষাও হয় এবং এটাকে রাষ্ট্রের স্ট্রাকচার, রাষ্ট্রের আদার্স বিষয়গুলোতেও ইসলামী ছাত্র শিবির গুরুত্ব দিয়েই সবাইকে শেখানোর চেষ্টা করছে এবং এই প্রজন্ম আসলে কনসাস অবস্থায় আছে এবং সংবিধান আমাদের একেবারে, আমাদের সিলেবাস যদি আপনি দেখেন ওটা একেবারে সংবিধান পড়াটা বাধ্যতামূলক, রাষ্ট্রের সংবিধান এ টু জেড এবং রাষ্ট্রের মৌলিক কিছু আইনের উপরেও আমাদের ট্রেনিংগুলো হয়। আমরা যখন আমাদের প্রশিক্ষণগুলো দেই, রাষ্ট্রের বেসিক যে ল, বিআর অ্যাক্টগুলো, এই সম্বন্ধে একটা ধারণা সবার ভিতরে থাকতে হয় এবং যে জিনিসগুলো মানবাধিকার হিসেবে কনসিডার করা হয় কনস্টিটিউশনের মধ্যে যেগুলো দেওয়া হয়েছে, এই আর্টিকেলগুলো তাদেরকে জানতে হয়, বুঝতে হয়। এই জিনিসগুলো আমরা ঊর্ধ্বতন আমাদের যারা মূল শাখার দায়িত্বশীল, দায়িত্ব পালন করেন, তাদেরকেও আমরা স্টাডি করাই এবং রুলস মানার ব্যাপারে আমরা সবসময় বদ্ধপরিকর। রাষ্ট্রের যে কোনো রুলস যেন ভায়োলেশন না হয় এ ব্যাপারে ট্রেনিং আমরা রেগুলারই দিয়ে যাচ্ছি। কনস্টিটিউশনের ব্যাপারে যথেষ্ট স্টাডি করার জন্য ভাইরা চেষ্টা করেন। আমরা সমসাময়িক বিষয়ে আসতে চাই। ছাত্রদলের হাতে আপনাদের অনেক নেতাকর্মীরা খুন হয়েছেন, হত্যার শিকার হয়েছেন, এটা কিছুক্ষণ আগে আপনিই বলেছেন। এই মুহূর্তে একটা সম্প্রীতি বজায় আছে, সহানুভূতিশীল অবস্থা আছে। সময়ের সাথে সাথে আবারও এরকম সম্ভাবনা আগামী দিনে সংঘাতে জড়িয়ে যাওয়ার যে সম্ভাবনা, এটা কেমন দেখছেন আপনাদের সাথে অন্যান্য ছাত্র সংগঠনের? এটা ডিপেন্ড করে পলিটিক্যাল মূল পার্টির পারসেপশনের উপরে। ছাত্র সংগঠন, ছাত্র দল বা অন্য অন্য যারা আছে, এরা নিজস্ব কোনো চিন্তা ভাবনা অনুযায়ী পরিচালিত হয় না। মূল পার্টি যা বলবে এর বাইরে এক চুল পরিমাণ তারা লড়তে পারে না। ইসলামী ছাত্র শিবিরের ব্যাপারে আপনি দেখবেন যে আমরা আমাদের প্রোগ্রামে সবাইকে ইনভাইট করি, সে বাম থেকে শুরু করে ছাত্র দলকে তো প্রতি প্রোগ্রামেই আমরা ইনভাইট করি। তারা আসলে কোনো প্রবলেম না, আবার তারা যদি আমাদেরকে দাওয়াত দেয় আমরাও ইজিলি স্মুথলি যেতে পারি, আমরা যে কোনো কথা স্মুথলি বলতে পারি, যে কারোর সাথে বসতে পারি। ছাত্র দলের ব্যাপারে জিজ্ঞাসা করবেন যে আপনাদেরকে ছাত্র শিবির দাওয়াত দেওয়ার পরে যান না কেন? তারা যায় না, তাদের পলিটিক্যাল পার্টি তাদের সাপোর্ট দেয় না। তাই আমাদের ক্ষেত্রে এরকম কোনো ব্যারিয়ারই নেই। ইসলামী ছাত্র শিবির তার সিদ্ধান্ত নিজে নেয় এবং যে কারোর সাথে সে তার মানে রাজনৈতিক কারণে সম্পর্ক বজায় রাখে, কাজ করে, কনসিডার করে। এইটা তারা পারে না, এটা তাদের সামহাও পারতে দেয়া হয় না, তাদের পলিটিক্যাল অনেক ব্যারিয়ারগুলো রয়েছে। তো এখন যে পরিস্থিতি রয়েছে, হয়তো পলিটিক্যাল কারণেই রাজনৈতিক নির্দেশনা ছাত্রদলের প্রতি যেটা দেয়া আছে তারা সেটা পালন করছে। আমি আগেও বলেছি, তাদের যদি সুবুদ্ধির উদয় হয় তাহলে বর্তমান জেনারেশনের পালস বুঝে পলিটিক্সটা করলেই বরং তাদের অস্তিত্ব টিকে থাকবে। তারা যদি আবার ছাত্রলীগ হতে চায়, পরিণতিটাও ছাত্রলীগের মতো হবে। হয়তো সাময়িকভাবে নিয়ন্ত্রণে নিবে, সাময়িকভাবে আমাদের উপরে আবার হস্তক্ষেপ করবে, কিছু ভাইকে আহত করবে, কিছু ভাইকে হয়তো শহীদ হতে হবে, কিন্তু এটা ভালো কিছু বয়ে নিয়ে আসবে না। তো ভবিষ্যতের জন্য আমরা যেটা দেখতে চাই, আমি হতে পারে এটা বলবো না, আমরা এরকম একটা পরিস্থিতি চলুক ক্যাম্পাসে,
এইটাই চাই। এবং ক্যাম্পাসগুলো মার্কেট প্লেস অফ ভ্যালুস হোক, প্রত্যেকে তার আইডিওলজিগুলো স্টুডেন্টের সামনে তুলে ধরুক। চাপ প্রয়োগ করে কাউকে রাজনৈতিক অ্যাফিলিয়েশনে যুক্ত করা যাবে না। এটা যদি করা হয় তাহলে একটা রাষ্ট্রের কাঠামো এবং একটা সামগ্রিকভাবে জাতি উপকৃত হবে। ক্যাম্পাসগুলোতে একাডেমিক একটা পরিবেশ তৈরি করা দরকার। ক্যাম্পাস ভায়োলেন্সের জায়গা না, ক্যাম্পাস এডুকেশনের জায়গা, শেখার জায়গা। নেপালে দেখছেন গভর্নমেন্ট চেঞ্জ হওয়ার পরে সেখানে তো তারা পলিটিক্স নিষিদ্ধ করে দিছে। ইউরোপ আমেরিকার দেশের উন্নতির পেছনে এটা একটা বড় কারণ যে ক্যাম্পাসে কোনো ভায়োলেন্স নাই, ক্যাম্পাসে ইউনিয়ন আছে, ছাত্র ইউনিয়ন আছে, এবং ছাত্র ইউনিয়নগুলো স্টুডেন্টদেরকে নিয়েই কাজ করে তাদের কল্যাণে। এবং ওই ইউনিয়ন পরিচালনা যারা করছে তারা আবার পরবর্তীতে পলিটিক্যাল বড় লিডারশিপে চলে আসছে, এবং তারা তো এই পৃথিবী নেতৃত্ব দিচ্ছে। তা আমাদের বাংলাদেশ কেন পারবে না? বাংলাদেশের একাডেমিয়ার এই জায়গাটাতে টোটাল পলিটিক্স ফ্রি করা উচিত। পলিটিক্স ফ্রি হচ্ছে, আমি এই জায়গায় বলছি, টিচারদের পলিটিক্স, এরপরে আছে কর্মকর্তা কর্মচারীদের পলিটিক্স। এই পলিটিক্সগুলো এখন নোংরা জায়গায় নিয়ে চলে যাচ্ছে, নগ্ন দলীয়করণের দিকে নিয়ে চলে যাচ্ছে। ক্যাম্পাসগুলোতে সুস্থ রাজনীতির চর্চা হওয়া উচিত এবং মত প্রকাশের অবাধ স্বাধীনতা সবার থাকা উচিত। স্টুডেন্টরা এখানে পড়াশোনা করবে, মেধার উৎপাদন করবে। এই জায়গায় সবারই কাজ করা উচিত, এবং ছাত্র শিবির মূলত এই জায়গায় ইম্প্যাসেসটা দিচ্ছে। এবং প্রত্যেকটা ক্যাম্পাসে আমরা মনে করছি স্টুডেন্টদেরকে একাডেমিক অ্যাফিলিয়েশন এবং অন্যায়ের বিরুদ্ধে যখন প্রতিবাদ করার সময় আসবে, স্টুডেন্টরা দাঁড়িয়ে যাবে, স্ট্রাইক করবে জাতির ক্রান্তি লগ্নে। তো সারাক্ষণ যদি আন্দোলন সংগ্রাম এর মধ্যে চলতে থাকে তাহলে পরবর্তী জেনারেশনটা তৈরি হবে কিভাবে? আমরা এটা নিয়ে কনসার্ন। এই ব্যাপারেই আমরা আমাদের সংগঠনকে ট্রেন আপ করি, আমাদের জনশক্তিদেরকে আমরা বলার চেষ্টা করছি একাডেমিক্যালি সাউন্ড হতে হবে এ জাতিকে যদি আমাদের গড়ে তুলতে হয়। বাংলাদেশের ছাত্র রাজনীতিতে আরেকটা বিষয় খুব বেশি দেখা যায় যে দায় দিয়ে দেওয়ার যে বিষয়টা, দায় চাপিয়ে দেওয়া। আপনারা দেখেছেন, যদি বলি যে গত কয়েকদিন আগে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের যে ঘটনা আপনি নিশ্চয়ই জানেন, সেখানে ছাত্র দল এসে ছাত্র শিবিরকে দায় দিয়ে দিচ্ছে এবং ছাত্র শিবির ছাত্র দলকে দায় দিয়ে দিচ্ছে। এই যে দায় দিয়ে দেওয়ার ব্যাপারটা, অথচ কোনো দলই নিজেদের দায় স্বীকার করে না। আসলে এটা আসলে কেন হয়? এটা তো উদার নৈতিকতা, উদার মানসিকতার সমস্যা। দায় দেওয়ার রাজনীতিটা ফ্যাক্ট চেক করলেই বোঝা যায় যে কারা আসলে দায় চাপানোর রাজনীতিটা করছে। এটা তো একবার উৎপত্তিটাই হয়েছে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি থেকে। যখন তারা সংবাদ সম্মেলন করছিল, হঠাৎ করে সাংবাদিক প্রশ্ন করছে, পাশ থেকে বলা হচ্ছে যে এটা ছাত্র শিবিরের দায় দিয়ে দাও, মানে কিছু হইলেই দায়টা চাপায় দেয়া, কোনো কিছু কনসিডার যাচাই বাছাই না করলে একটা ঘটনা ঘটছে, এটা ছাত্র শিবিরের সংশ্লিষ্টতা আছে। এই জিনিসটা হচ্ছে মারাত্মক সমস্যা। তো এই জিনিসটা থেকে আমাদের বের হওয়া উচিত। দায় দেওয়ার রাজনীতি, দায় চাপানোর রাজনীতি, এগুলা বর্তমান মাল্টিমিডিয়ার যুগ, বর্তমান টেকনোলজির এই যুগে সব কিছুই প্রকাশিত হয়ে যাচ্ছে। সুতরাং দায় চাপানোর রাজনীতি থেকে বের হয়ে নিজের দোষগুলোকে অ্যানালিসিস করা উচিত এবং সেগুলো রিসাপল করে রাজনীতি করতে পারলেই বরং ভালো। আপনাদের কিছুক্ষণ আগে একটা কথা বলছিলেন আপনাদের কেন্দ্রীয় কমিটি গঠন নিয়ে, যে ছাত্র দলের ইস্যুটা টেনেছিলেন। তো আমরা তো দেখি যে ছাত্র শিবিরও হুট করে প্রকাশ করে দেয় আমাদের কমিটি হয়ে গেল। তো কোন প্রক্রিয়ায় হলো, কারা কিভাবে নির্বাচিত হলো, এই বিষয়গুলো তো আসলে ছাত্র শিবিরের সদস্য সম্মেলন হয়, প্রকাশ্যেই হয়, এবং প্রতি বছর 25 ডিসেম্বর থেকে 30 ডিসেম্বর টাইম লাইনের মধ্যে যতই ঝঞ্ঝা বিক্ষুব্ধ পরিস্থিতি থাকুক আমাদের কেন্দ্রীয় সম্মেলন হয়। এবং এই গতবার করেছি আমরা চিনমত্রীতে, তার আগের বছর হয়েছে সোহরাওয়ার্দী উদ্যানে। এর আগে আমাদের তো সদস্য সম্মেলন দৌড়ের উপরে থাকতে হতো, কোথাও করলে পুলিশ চলে আসতো। এরপরেও ছোট পরিসরে অনলাইনে সারা দেশের সকল সদস্যদেরকে যুক্ত করে সদস্য সম্মেলন হতো। সদস্যরা ভোট দেয়, ভোট দিয়ে কেন্দ্রীয় সভাপতি নির্বাচিত করে এবং এটা মিডিয়ার সামনে আমরা সেভাবে প্রকাশ করি। আবার সারা দেশের নেতৃত্ব নির্বাচনের ক্ষেত্রেও সংশ্লিষ্ট শাখাগুলোর সদস্যরা প্রত্যক্ষ ভোট দিয়েই তাদের সভাপতি নির্বাচিত করে। এটা হুট করে কোনো কিছু তৈরি হয় না বা হুট করে কেউ কমিটিও দিয়ে দেয় না। এগুলো একেবারে সুনির্দিষ্ট প্রক্রিয়ার মধ্য থেকেই হয়, বা কোনো রাজনৈতিক দল বা রাজনৈতিক হস্তক্ষেপে এই কমিটি কোনো পরিবর্তন হয় না। আপনাদের কমিটি গঠনে সিন্ডিকেট থাকে কিনা, যদি স্পেসিফিক প্রশ্ন করি আমি, এরকম অনেক সময় শোনা যায় যে আপনাদের কমিটি গঠনের ক্ষেত্রে জেলা সিন্ডিকেট কাজ করে বা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট কাজ করে। আবার এদিকে দেখা যায় যে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আপনাদের কমিটির মূল দায়িত্বে আসার সংখ্যা খুবই কম। এইটা কেন থাকে, মানে এই সিন্ডিকেটের বিষয়টা আছে কিনা বা আগামী দিনে সিন্ডিকেট বলতে কোনো কিছু ইসলামী ছাত্র শিবিরে নাই। যদি থাকতো তাহলে আমি খুলনা থেকে দায়িত্ব পালন করে এসে শিবিরের কেন্দ্রীয় সভাপতি হতাম না। আমি খুলনা মহানগর সভাপতি ছিলাম। খুলনা থেকে একেবারে বাংলাদেশের দক্ষিণ এলাকার একটা জায়গা। তো আমি পড়াশোনাও করেছি খুলনা বিশ্ববিদ্যালয় থেকে। এর আগের যিনি কেন্দ্রীয় সভাপতি ছিলেন তিনি পড়াশোনা করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে, তিনিও বিশ্ববিদ্যালয় সভাপতি এবং নারায়ণগঞ্জ মহানগর সভাপতি ছিলেন। এর আগে যিনি কেন্দ্রীয় সভাপতি ছিলেন তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র, রাজশাহী মহানগর সভাপতি ছিলেন।
তার আগে কেন্দ্রীয় সভাপতি যিনি ছিলেন তিনি হচ্ছে রংপুর মহানগর সভাপতি ছিলেন, রংপুর থেকে আসছেন কারমাইকেল কলেজে। তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয় নাই কেন? এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে এর আগের কাঠামোতে আসছে, আবার সামনে আসবে, এইগুলা কোয়ালিটির উপরে ডিপেন্ড করে ধারাবাহিক প্রক্রিয়ার মধ্য দিয়ে সদস্যরা ভোট দিয়ে নির্বাচিত করে। একেবারেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে জিনিসটা অন্য ছাত্র সংগঠনের ভিতরে আছে, ইসলামী ছাত্র শিবির সেটা মেনটেন করে না। অন্যদেরকে হচ্ছে সুপার 5 সুপার 4 যাই কনসিডার করুক না কেন, ঢাকা বিশ্ববিদ্যালয় হইতে হবে। এখানে অন্য কোনো লোকাল জায়গায়ও কোনো কোয়ালিফাইড কোনো লোক যদি থাকে, তাকে কেন্দ্রীয় সভাপতি ওই দলগুলো বানায় না। এগুলো স্পষ্টভাবে হচ্ছে ডেমোক্রেটিক চর্চার এগেইনস্টে। এবং আপনি সারা জীবন ছাত্র দল করবেন, আপনি শুধুমাত্র জগন্নাথ বিশ্ববিদ্যালয় বা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পড়ছেন বিধে আপনি ছাত্র দলের সভাপতি হতে পারবেন না। এটা কেমন ধরনের অগণতান্ত্রিক? এইটা নিয়েই কোশ্চেন হওয়া উচিত যে এই চর্চাটা তো মোটেও ভালো না। একটা বিশ্ববিদ্যালয় থেকে কেন হবে? সব কোয়ালিফাইড লোক কি এক বিশ্ববিদ্যালয়ে? মেডিকেল থেকে কেন কেউ ওঠে না? মেডিকেলেও তো যোগ্যতা সম্পন্ন লোক আছে, এটার জবাব তো তাদের কাছে নাই। কোশ্চেন হওয়া উচিত এই জায়গা। কোশ্চেনটা এইটা না যে কেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আপনার হয় না। যদি আমার এমন হইতো যে একটা জায়গা থেকে আমার সব কিছু হচ্ছে, আমাদের ভার্সাটাইল হচ্ছে, এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এর আগে অসংখ্য কেন্দ্রীয় সভাপতি বের হয়েছে, আল্লাহ চাহে তো সামনেও কোয়ালিটির উপর ভিত্তি করে এগুলো হবে। এগুলো ডিপেন্ড করছে আমাদের অ্যাক্টিভিটিস, যারা লিডারশিপ উঠে আসছে তাদের একটা বিষয় থাকে, এবং সদস্যদের ভোটের একটা বিষয়, কার্যকরী পরিষদ যাচাই বাছাই করে। এখানে আমাদের কোনো সিন্ডিকেট বা হচ্ছে কোনো কারো হস্তক্ষেপ এগুলো কোনোভাবেই কোনো কাজ করে না। যদি কাজ করতো তাইলে ওই কথাটা বলতে পারতেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আসতেছে তার মানে সিন্ডিকেট কাজ করতেছে। এটা অন্য দলে এই সিন্ডিকেটটা কাজ করে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাইরে আর কিছুই নাই। তাদের মূল লিডার সব ঢাকা বিশ্ববিদ্যালয়। অন্য মানুষদেরকে তারা কনসিডারও করে না। আজীবন রাজনীতি করে শেষ হয়ে গেলেও কোনোদিন কেন্দ্রীয় সভাপতি হতে পারবে না। বাংলাদেশের সাংস্কৃতিক বিপ্লব নিয়ে একটু আপনার কাছে জানতে চাই যে এই যে পহেলা বৈশাখ আসছে বা বিভিন্ন দিবস আসে, বাংলাদেশের যে ঐতিহ্যগত বিভিন্ন দিবস আছে, এগুলোতে আপনাদের কার্যক্রমগুলো অন্যদের তুলনায় অনেকটা আলাদা হয়, বা তারা যে রকম কার্যক্রম করে আপনারা করতে চান না বা করেন না। তো আমার প্রশ্ন হচ্ছে যে তাহলে আপনার যদি ক্ষমতায় আসতেন বা কখনো যদি আপনার রাষ্ট্রীয় ক্ষমতায় যান, তাহলে তারা কি তাদের মতো সেসব কার্যক্রম চালাতে পারবে? একটা বিষয় হচ্ছে আইডিওলজিক্যাল, আর একটা হচ্ছে রাষ্ট্রের কাস্টমস। এখন রাষ্ট্রের এই যে গঠনগত বিষয়গুলো, মুসলিম দেশ কিন্তু তার ভিতরে অনেক শিরক, অনেক বেদাত, এই বিষয়গুলো চলে আসছে যেগুলো আলেম ওলামারা সাপোর্ট করে না। আমরা আমাদের নামের আগে আছে ইসলামী ছাত্র শিবির, ইসলামী সংগঠন। তো ইসলামিক আইডিওলজিক্যাল ভ্যালুসগুলোকে আমার কনসিডার করতে হবে। এখানে আমার উপরে যদি কোনো কিছু চাপিয়ে দেওয়া হয়, এটা হবে আমার জন্য বোঝা, বা এটা আপনার জন্য অনৈতিক হবে। ইসলামী ছাত্র শিবির তার দিবসগুলো বা তার রাষ্ট্রীয় যে আচারগুলো আছে সেগুলো পালন করার ক্ষেত্রে অবশ্যই বিবেচনায় নেয় সেগুলো শিরক পর্যায়ে যাচ্ছে কিনা, যেটা কোরআন এবং হাদিসের এগেইনস্টে চলে যাচ্ছে। এগুলোকে কনসিডার করেই আমরা আমাদের প্রোগ্রামগুলো সাজাই, এবং স্টুডেন্টদেরকে, ছাত্রদেরকে বা সাধারণ মানুষদেরকে আমরা আমাদের মেসেজগুলো দিচ্ছি যে ইসলাম এই মেসেজটা দেয়। ইসলামের একটা ইটারনাল বিউটি আছে। তার মানে আপনারা সুযোগ পেলে ওগুলো বন্ধ করে দেবেন? রাষ্ট্রীয় পর্যায়ে যখন আমাদের দায়িত্ব আসবে, যদি সংবিধান, এখানে তো সংবিধানের একটা আচরণের বিষয় আছে। এখানে আমি যদি সংবিধান মেনেই হচ্ছে শপথ গ্রহণ করি, তাহলে সংবিধানে যতক্ষণ পর্যন্ত ওই জিনিসগুলো পালনের ওইভাবে নীতিমালা থাকে আমাকে পালন করতে হবে। ইসলাম যেগুলোকে শিরক বলে, যেগুলোকে বেদাত বলে, যেগুলোকে হারাম বলে, প্রতিটি মুসলমানের দায়িত্ব সেগুলো মেনে চলা। এটা একজন মুসলিম যখন নিজেকে দাবি করবে, সে কুফরি করতে পারবে না। সে কুফরি করলে তো সে মুসলমান থাকতে পারছে না, মুনাফিকের কাতারে চলে যাচ্ছে বা শিরক করতেছে। তো এগুলো মুসলমানদেরকেই বুঝতে হবে যে এই যে আমরা বেদিতে ফুল দিচ্ছি, এরপরে হচ্ছে কোনো নাচ গান করছি, এগুলো ইসলাম অ্যালাউ করে না। এবং এইগুলো যখন মানুষ বুঝতে পারবেন, নিজ থেকে পরিবর্তন করবে। কারণ আমার যেটা মনে হয়, ইসলামী ছাত্র শিবির তো ক্ষমতায় যাবে না, জামাত ইসলামী যদি কোনোদিন ক্ষমতায় যায়, ডেমোক্রেটিক সিস্টেমে জামাত ইসলামী তো ক্ষমতায় যাওয়ার সময় বলেই দিবে যে আমার হচ্ছে এজেন্ডা হচ্ছে এইগুলা, এই এজেন্ডাগুলো ইসলাম নিয়ে আমি সলিউশন করব, সোসাইটির প্রবলেমগুলো আমি সলিউশন করব ইসলাম দিয়ে। তো অধিকাংশ মানুষ ম্যান্ডেট দিল যে ঠিক আছে, তোমাকে ইসলাম দিয়ে সলিউশন করার ম্যান্ডেটটা আমি দিলাম। তখন জামাত ইসলামী সেগুলো চেঞ্জ করে ইসলামালাইজেশন করবে, কারণ জামাত ইসলামী সেই ম্যান্ডেটটা পেয়েছে। এর বাইরে তো জামাত ইসলাম কিছু করবে না। যদি তার ম্যান্ডেট না থাকে, 2/3 মেজরিটি না থাকে, বা নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা যদি না থাকে ডেমোক্রেটিক সিস্টেমে, সে এই কাস্টমস পরিবর্তন যদি না করতে পারে, তাহলে প্রচলিত সিস্টেমগুলোকে তাকে মেনটেন করতে হবে। আর ইসলাম যেহেতু তিনি ইসলামিক দল, রাজনৈতিকভাবে তাকে এক ধরনের সিস্টেম, সাংগঠনিকভাবে তাকে অবশ্যই তার সাংগঠনিক শৃঙ্খলা মেনে চলতে হবে। বিভিন্ন সময় দেখা যায় যে ভাস্কর্য ভেঙে ফেলা হচ্ছে, মূর্তি ভেঙে ফেলা হচ্ছে, মাজার ভেঙে ফেলা হচ্ছে, এই ইস্যুগুলো তৈরি হচ্ছে। আবার সম্প্রতি আপনি নিশ্চয়ই জানেন যে কোনো একটা জেলায় একজন কথিত পীরকে হত্যা করা হয়েছে। তো এই বিষয়গুলো নিয়ে আপনাদের অবস্থান কি? এগুলো আমরা কখনোই অ্যালাউ করি না, এবং কোনো ধ্বংসাত্মক কাজের মধ্য দিয়ে কোনো সলিউশন আসে না। আমি পূর্বের উদাহরণ দিয়েছি,
আল্লাহ রাসূল এই কাজগুলো করেন নাই। যখন যার সক্ষমতা ছিল না, এগুলো কোনো মাজার ভাঙা, কোনো কিছু করা, এগুলো রাষ্ট্রের দায়িত্বের অন্তর্ভুক্ত। আপনি মানুষকে সচেতন করতে পারেন যে এই জিনিসগুলো হচ্ছে খারাপ, এই জিনিসগুলো থেকে তোমাকে বিরত থাকতে হবে, কিন্তু রাষ্ট্রীয়ভাবে এইটার দায়িত্ব তো সম্পূর্ণ রাষ্ট্রের, এবং রাষ্ট্রের প্রধান যখন মুসলিম হন, তার নৈতিক দায়িত্ব হচ্ছে এই বিষয়গুলো নিয়ে সোচ্চার ভূমিকা পালন করা। যদি সে না করে, সে গুনাহগার হবে। তবে আমরা এই জাতীয় গোপনে গুপ্তভাবে হামলা করে এই বিষয়গুলো ভেঙে ফেলা বা মানুষকে হত্যা করা, এই বিষয়ে কখনোই কোনো অ্যালাউ করি না, এবং আমাদের এর এগেনস্টে স্ট্রং বক্তব্য আছে। কোনোভাবেই এই ব্যাপারে আমাদের ভায়োলেন্সের দিকে না গিয়ে আমরা দাওয়াতকে সবচেয়ে বেশি প্রায়োরিটি দেই, এবং মানুষকে ওই দিকে যেন না যায়। এটা যে ইসলামের সুস্পষ্ট নির্দেশনা রয়েছে, এটা হারাম, এই জিনিসগুলো বোঝানোর মধ্য দিয়েই হচ্ছে প্রকৃত কল্যাণ। একটা জিনিস ভেঙে দিলে আবার ওইটা ডাবল গড়ে উঠতে পারে, এটা আলটিমেটলি কোনো সলিউশন দিবে না। কিন্তু মানুষ যদি ও থেকে বিমুখ হয়ে যায়, তাহলেই স্থায়ীভাবে একটা সমাধান আসতে পারে। আচ্ছা, এই যে এখন গণভোট ইস্যু নিয়ে তো অনেক কথাই বলছেন, আবার কিছুক্ষণ আগে আপনি একটা ইঙ্গিত দিয়েছিলেন বিএনপির লেজুর বৃত্তি নিয়ে, ছাত্র দলের বিষয়টা ইঙ্গিত করেছেন, আবার নিজেদের ব্যাপারে বলেছেন যে ছাত্র শিবির জামাতের লেজুর বৃত্তি করে না। যদি সেটা না করে, এই যে গণভোট ইস্যু নিয়ে এখন যে কথাবার্তা চলছে, এগুলো নিয়ে জামাতের ইশারা ছাড়া কি আপনারা কোনো আন্দোলন করবেন, জামাত যদি পজিটিভ ইশারা না দেয়? আমরা তো অলরেডি আন্দোলন শুরুই করছি। জামাত ইসলামী লিফলেট বিতরণ করবে, মিছিল করবে, এই কর্মসূচি তারা দিয়েছে 9 তারিখে। আর ছাত্র শিবির গণভোটের রায়ের পক্ষে যাতে সরকার মতামত দেয়, সেজন্য আরও 1 সপ্তাহ আগে থেকে কর্মসূচি পালন করছে। এবং সারা দেশে, ঢাকায় তো আমরা টানা 4 দিন মিছিল করলাম, গতকাল তার আগের থেকে 4 দিন মিছিল হয়েছে। সারা দেশে শহরগুলোতে মিছিল হয়েছে। আজকে জেলা শহরগুলোতে আমরা প্রতিবাদ মিছিল করছি, ক্যাম্পাসগুলোতে মানববন্ধন করছি, সেমিনার করছি, সভা করছি। জামাতের কোনো অনুমতির প্রয়োজন হচ্ছে না। সংসদে জামাত আলোচনা করতেছে, ইসলামী ছাত্র শিবির তার পরিষদে বসে সিদ্ধান্ত নিয়ে নিচ্ছে। এগুলোর সাথে জামাত ইসলামের কোনো ধরনের অ্যাফিলিয়েশন বা এগুলোর কোনো প্রয়োজনই হয় না। আমরা যেটাকে মনে করি এটা কল্যাণকর, সেই কাজগুলো আমরা করি, এবং আমাদের ফোরামেই সেগুলো আলাপ আলোচনা করি, আমরা করি। একজন সাধারণ শিক্ষার্থী যদি ছাত্র শিবির করতে চায়, আপনাদের সংগঠনে যুক্ত হতে চায়, অনেক সময় দেখা যায় যে আপনাদের সংগঠন ছাড়া যে দলগুলো আছে, যে কেউ আসলে যুক্ত হয়ে যেতে পারছে বা তাদের মিছিল মিটিংয়ে যাচ্ছে। আপনাদের মানে বিষয় নিয়ে মানুষের ভিতর অনেক কৌতূহল আছে আসলে, যে ছাত্র শিবির কেউ করতে চায়, কিভাবে করবে, সে কার সাথে যোগাযোগ করবে, এই যে এই বিষয়গুলো কি অনেক জটিল হয়ে আছে কিনা আপনাদের? খুবই সহজ, এবং প্রচুর ছাত্ররা এঙ্গেজ হচ্ছে আমাদের সাথে। আমাদের প্রক্রিয়াটা কি? প্রতিটা ইউনিয়ন পর্যায় পর্যন্ত লিডার সিলেক্ট করা আছে। উপশাখা যেগুলোতে আমরা বলি, হাজার হাজার উপশাখা আমাদের আছে, সেখানে সভাপতি আছে, তারা প্রতিনিয়ত এলাকায় দাওয়াতি কাজ করে। আমাদের সংগঠনে যারা অন্তর্ভুক্ত হয় বা দায়িত্বপ্রাপ্ত হয়, তারা টিউশনি করতে পারে পারমিশন, অন্য কোনো অর্থনৈতিক লিঙ্ক আপ তাদের থাকে না, যুক্ত হতে পারে না। লেখাপড়ার বাইরে যতটুকু সময় পায় টিউশনি এবং দাওয়াতি কাজ, সাংগঠনিক কাজ, এগুলো করে। যার ফলে প্রতিটা এলাকায় ছাত্র শিবির কে করে এটা ভিজিবল, এবং সে নিজ নিজ এলাকায় প্রতিনিয়ত দাওয়াতি কাজ, বিভিন্ন ধরনের দাওয়াতি প্রোগ্রাম, অনেক কার্যক্রমগুলো করে। কোনো স্টুডেন্ট যদি এঙ্গেজ হতে চায়, তাদের সাথে যোগাযোগ করলেই সাথে সাথে এঙ্গেজ হয়ে যাবে। এখানে আর কোনো প্রক্রিয়া মেনটেন করতে হয় না। শুরুতে আমাদের প্রোগ্রামগুলোতে আসে, তাকে তার যদি ভালো লাগে, প্রক্রিয়ার মধ্যে আসে, আস্তে আস্তে লিডারশিপ গ্রো আপ করে। একজন কৃষকের ছেলেও কেন্দ্রীয় সভাপতি হয়ে যেতে পারে, একজন দিনমজুরের ছেলেও কেন্দ্রীয় সভাপতি হয়ে যেতে পারে, একজন ডাক্তারের ছেলেও এখানে ইনক্লুড হতে পারে। কারো বাবা কোনোদিন সংগঠন করে নাই, নেতা না, তারপরও তার ছেলে নেতা হয়ে যেতে পারে। আমি যদি বলি আমার পরিবারের সাথে কোনো রাজনৈতিক সম্পৃক্ততা বা আমার পরিবারের কেউ জামাত ইসলামের কোনো স্তরের কোনো লিডারশিপের নাই, তা আমি আবার ছাত্র শিবিরের লিডার হয়ে গেলাম কিভাবে? আমাদের সংগঠনের সিস্টেম এরকম। আমাদের সাবেক কেন্দ্রীয় সভাপতি রাজিবুর রহমান পলাশ ভাই ছিলেন, তার বাবা হচ্ছে মুক্তিযুদ্ধের কমান্ডার, এবং ওইখানে আওয়ামী লীগের স্থানীয় দায়িত্ব লিডারও ছিল ইউনিয়নের, এবং তার ছেলে ছাত্র শিবির করার কারণে একদিন পুলিশের কাছে ধরায়ও দিছে, এবং দীর্ঘদিন তিনি জেলে ছিলেন, তার বাবা ধরায় দিছে শিবির করে। তাই সেই জায়গা পরিবর্তন হয়েছে, তার বাবাও এখন পজিটিভ হয়েছে আলহামদুলিল্লাহ। তো একজন মুক্তিযুদ্ধের সন্তান আওয়ামী লীগের লিডার, তার ছেলে উঠে কেন্দ্রীয় সভাপতি হয়ে গেছে। এই মুহূর্তে বাংলাদেশে নারী ইস্যুটা গুরুত্বপূর্ণ। আপনাদের নীতি নির্ধারণী পর্যায়ে নারীদের ভূমিকাকে কিভাবে দেখেন? আপনাদের ছাত্র শিবিরে তো কোনো নারী নাই, তো এই নীতি নির্ধারণী পর্যায়ে নারীকে রাখার ব্যাপারে আপনাদের বক্তব্য কি আসলে? রাষ্ট্রের 50% হচ্ছে নারী। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন বিষয়ে তার স্ত্রী থেকে শুরু করে সাহাবীদের সাথে, নারী সাহাবীদের সাথেও পরামর্শ করতেন, বিভিন্ন যুদ্ধে তাদেরকে নিয়ে যেতেন, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে তারা বিভিন্নভাবে ভূমিকা রাখতো, কিন্তু সেগুলো ইসলামিক নর্মস, ইসলামিক পর্দা, ইসলামিক সিস্টেমকে মেনটেন করে। তো এইটার ক্ষেত্রেও বাংলাদেশে যেহেতু 50%-এর উপরেই প্রায় বলা চলে এখন নারীদের অংশগ্রহণ, রাষ্ট্রের সকল ক্ষেত্রেই তাদের ভূমিকা রয়েছে।
এক্ষেত্রে জামাত ইসলামী হোক, ইসলামী ছাত্র শিবির হোক, সবাইকে এই জায়গায় মর্যাদা দিতে হবে, গুরুত্ব দিতে হবে। জামাত ইসলামী তাদের রোকনের হিসেব আমি যতটুকু জানি এখন প্রায় 45% হচ্ছে নারী, মানে এটা বিগেস্ট একটা অ্যামাউন্ট, এবং কিছুদিন পরে এটা হয়তো সমান সমান বা বেশিও চলে যেতে পারে। এবং তাদের কর্মপরিষদে নারী, তাদের নীতি নির্ধারণী জায়গাগুলোতে নারী, সুরাতে নারী, এবং নারীদের একটা বিশাল অংশগ্রহণ সর্বক্ষেত্রে তাদের আছে। রাজনীতিতেও তাদের সরব উপস্থিতি আছে। এবার দেখেন মিছিল করতেছে, তারা মানববন্ধন করছে, কিন্তু সেপারিজম বজায় রেখে। ইসলামী ছাত্র শিবির ছাত্রদের সংগঠন, আমরা মনে করি ছাত্রীদের আলাদা প্ল্যাটফর্ম থাকা উচিত, তাদের নিজস্ব কেন্দ্রীয় সংগঠন থাকা উচিত, কেন্দ্রীয় সভাপতি হওয়া উচিত, সভানেত্রী হওয়া উচিত, এবং সেটা আছে। ছাত্রী সংস্থা বা আরও কিছু নারীদের সংগঠনগুলো কাজ করে, এবং সেখানে তাদের স্বকীয়তা বজায় রেখে, স্বতন্ত্র বোধ বজায় রেখে তারা কার্যক্রম পরিচালনা করবে। আর ইসলামী ছাত্র শিবির ওভারঅল সবার ভিতরেই কাজ করে। লিডারশিপের জায়গায় শুধু ছাত্রকে আমরা কনসিডার করি, কিন্তু আমাদের রুট লেভেলের যত প্রোগ্রামগুলো আছে সব প্রোগ্রামগুলোতে আমাদের বোনেরা অংশগ্রহণ করতে পারে। আমাদের ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম, নবীনবরণ বা আদার্স শত শত প্রোগ্রাম, সব প্রোগ্রামে স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রাম বলেন বা যে কোনো ধরনের ফাংশনেই নারীদের অংশগ্রহণ আছে। এবং তারা যখন আমাদেরকে সাজেশন পাঠায়, লিখিত সাজেশন পাঠায়, বিভিন্ন প্রোগ্রামে আমরা তাদের কাছ থেকে সাজেশন আহ্বান জানাই। আজ শিবির, নো শিবির এই জাতীয় প্রোগ্রাম করি, শিবিরের প্রতি কোশ্চেন আনসার থাকে, লং টাইম ধরে এই কোশ্চেন আনসারগুলো হয়, এবং নারীরা স্মুথলি প্রশ্ন করে, স্মুথলি পরামর্শ পাঠায়। আমরা সেভাবে আমাদের পরামর্শগুলো অ্যাকসেপ্ট করি, তাদের প্রশ্নের জবাব দিই, তাদেরকে আমরা আমাদের জায়গা থেকে অনার করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। এবং আমাদের স্ট্রাকচারাল, যেহেতু আমরা ছাত্র সংগঠন এবং ইসলামী ছাত্র শিবির শুধু ছাত্রদের আঙিনায় কাজ করবে, এটা একেবারে ফিল্ড স্পেসিফিক করে দিচ্ছি। আমরা শ্রমিকের মাঝে কাজ করি না, আমরা কোনো ব্যবসায়িকের মাঝে কাজ করি না, আমরা আমলাদের মাঝে কাজ করি না, আমরা শুধু ছাত্রদের নিয়ে কাজ করব। আমাদের ফিল্ড স্পেসিফিক এবং আমাদের কাজের এরিনাকেও আমরা স্পেসিফিক করে নিয়েছি। সেই জায়গা থেকে আমাদের কার্যক্রমগুলো পরিচালিত হয়। এবং নারীদের তো স্বতন্ত্র প্ল্যাটফর্ম নিয়ে ইতিমধ্যেই তারা ইসলামী ভাবধারা নিয়ে স্বতন্ত্রভাবে কাজ করছে, আমরা এগুলোকে অ্যাপ্রিসিয়েট করছি। সাধারণ যারা শিক্ষার্থী আছেন, ছাত্র রাজনীতি করতে চায় আগামী দিনে, সেটা আপনাদের দলে হোক বা অন্য কোনো দলে হোক, কোন কোন গুণ দেখে ছাত্র রাজনীতিতে তাদের ইনভলভ হওয়া উচিত বলে মনে করেন? প্রথমত তো দেশপ্রেম থাকতে হবে, তার ভিতরে স্ট্রং একটা প্যাট্রিয়টিজম থাকা উচিত। দেশপ্রেমিক না হওয়ার কারণে আমাদের দেশের বড় প্রবলেম, রাজনীতিবিদরা দেখেন টাকা পাচার করে দিচ্ছে দেশে। 234 বিলিয়ন ডলার পাচার হয়ে গেছে আওয়ামী লীগের আমলে। যে ক্ষমতায় থাকে, ওই যে যায় লঙ্কা সেই হয় রাবণ, ক্ষমতায় গেলেই লুটপাটের রাজনীতি। ভারতের কাছে এত সেন্সিটিভ বিষয়গুলো চুক্তি করা হয়েছে আওয়ামী লীগের আমলে, তারা বলে তারা মুক্তিযুদ্ধের দল। এটা দেশপ্রেমিক না, দেশপ্রেম নাই। দেশপ্রেম থাকলে এভাবে লুটপাট তারা করতে পারে না। দেশের উন্নতি সমৃদ্ধির জন্য তারা কাজ করে। তো আমার মনে হয় ছাত্র রাজনীতি বা যে কোনো ধরনের রাজনীতি করার পূর্বে দেশের প্রতি একটা কমিটমেন্ট, লায়াবিলিটি থাকা উচিত। দ্বিতীয় হচ্ছে ধর্মীয় অনুভূতি যদি কারো ভিতরে থাকে, তাহলে সে এই চুরি, এরকম জাতীয় গোপন চুক্তি, দেশ বিরোধী কোনো ষড়যন্ত্রে লিপ্ত হয় না। এজন্য ধর্মীয় অনুভূতিগুলো তাদের ভিতরে থাকতে হবে, এবং ধর্ম চর্চা, আমানতদারিতার বিষয়গুলো, এবং তাকে যে মৃত্যুবরণ করতে হবে, সে যে জায়গায় দায়িত্ব পালন করছে এটা হচ্ছে তার জন্য আমানত, এবং এই জায়গায় মানুষের সেবা করতে পারলে জান্নাতে যেতে পারবে, এরকম একটা সেন্টিমেন্ট থাকা উচিত। এরপরে তার লেখাপড়া, ন্যূনতম যোগ্যতা, দেশি বিদেশের নলেজগুলো গেইন করা, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স, ডোমেস্টিক অ্যাফেয়ার্স, পলিটিক্যাল এঙ্গেজমেন্ট, সচেতনতা, অর্থাৎ লেখাপড়ার জায়গাতে, ইন্টেলেকচুয়াল জায়গাতে তার পদচারণা থাকতে হবে। নিয়মিত সব বিষয়গুলোতে আপডেট থাকা উচিত। সামগ্রিকভাবে আমরা মনে করি যে একজন আদর্শ মানুষ হিসেবে গড়ে ওঠা, এবং রাজনীতিকে পেশা হিসেবে না নিয়ে, রাজনীতিকে যদি তারা মানবতার সেবা এবং উদার নৈতিকতা নিয়ে, উদার নীতি নিয়ে, শুধু দেয়ার মানসিকতা নিয়ে যদি রাজনীতি করতে পারে, তাহলে এটা দেশের জন্য কল্যাণ, তার জন্য কল্যাণকর হবে। অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার মাধ্যমে আলাপনের যত দর্শক শ্রোতা রয়েছেন তাদের সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, দেখছিলেন আলাপনের আজকের পর্ব। আমাদের সাথে ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম। দেখা হবে পরবর্তী আলাপনে, থাকবে নতুন কোনো অতিথি। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভেচ্ছা নিরন্তর।